how you can motivate, মানে জিনিসটা বলছি, how you can motivate some patient with chronic disease to adhere to their treatment, ঠিক আছে সেটাই। প্রথমে what are the different sources of drug information, what are the different sources of drug, কোথা কোথা থেকে তোরা ড্রাগের ইনফরমেশন পেতে পারিস, ঠিক আছে, কোথা থেকে পাওয়া যায় ড্রাগ ইনফরমেশন, কমনলি কোথা থেকে পাস ড্রাগ ইনফরমেশন? হ্যাঁ, আরে এমনি বল আগে, সবার আগে কোথা থেকে পাচ্ছিস? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আজ যাই হোক, নিউজ পেপার থেকে ড্রাগ। আরে এখন তোরা কি থেকে ড্রাগের ইনফরমেশন পাস? বই, বুকস, ডেডিকেটেড বুকস, সেটা তো হতেই পারে। আর কি কি থেকে? এবার হচ্ছে ব্যাপার, ডেডিকেটেড বুকস এর আপডেশনটা অনেক পরে হয়। বুকসের পেছনে দেখবি বিবলিওগ্রাফি যদি থাকে বা রেফারেন্সেস যদি থাকে, বড় বইয়ে বিবলিওগ্রাফি থাকে, তো সেইটা থেকে রেফারেন্স এখানে ক্যারি করা হয়। হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, কোনো একটা ড্রাগ তার কি সাইড এফেক্ট বা তার এফেক্ট কি, সেগুলো কোথা থেকে কমনলি পাওয়া যায়? প্রথম কোথা থেকে পাওয়া যায়? তোরা নাই বই থেকে পাচ্ছিস। প্রথম, দিস ড্রাগ ইজ এফেক্টিভ ইন দিস ডিজিজ or this can produce this type of effect, সেটা কোথা থেকে পাওয়া যায়? এটা কোথা থেকে পাওয়া যায়? নাম পরিচিত, তোরা অলরেডি কিছুটা পড়েছিস। কোন একটা টেলমি সার্টান যে হাইপারটেনশনে কাজ করে, বা ইট ইজ এ গুড ড্রাগ ফর হাইপারটেনশন, তারপরে হার্ট ফেলিওর, এগুলো কোথা থেকে প্রথম ইনফরমেশনটা পাওয়া গেল? প্রথম ড্রাগটা কি করে আসে মার্কেটে, আসে কি করে? থ্রু ক্লিনিক্যাল ট্রায়ালস। তার আগে প্রি ক্লিনিক্যাল স্টাডি হয়, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তাই তো? তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে একটা ড্রাগ প্রথম মার্কেটে আসে। এবার যদি বলা হয় যে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, তার মধ্যে এবার এর মধ্যে লেভেল অফ লেভেল অফ এভিডেন্স বা গ্রেডস অফ ইনফরমেশন, কোথা থেকে তোর সব থেকে ভালো ইনফরমেশনটা পাওয়া যায়, ঠিক আছে? তো সব থেকে যদি ভালো ইনফরমেশন দেখা যায়, গ্রেড 1 ইনফরমেশন লেভেল যদি দেখা যায়, এ গ্রেড কোয়ালিটি যদি বলতে পারিস, সেটা বলতে হয় সব থেকে ভালো হয় এখন এই মুহূর্তে কোথা থেকে হয়? সিস্টেমিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালিসিস। বইয়ে আছে, সব বই আছে, কিছু লেখার দরকার নেই। হোয়াট ইজ সিস্টেমিক রিভিউ অর মেটা অ্যানালিসিস? হোয়াট ইজ মেটা অ্যানালিসিস? মেটা অ্যানালিসিস মানে ইট ইজ, বলতে পারিস, ইট ইজ অ্যান এক্সারসাইজ, মানে যেরকম বইয়ের ডেফিনেশন একটা রয়েছে, তার ডেফিনেশনের পার্টগুলো বলছি। ইট ইজ অ্যান এক্সারসাইজ ইন হুইচ কি ইনক্লুড করা হয়? ডেটাস মানে ডিফারেন্ট ইনফরমেশনস, ডেটা ফ্রম মাল্টিপল সিমিলারলি কন্ডাক্টেড ক্লিনিক্যাল ট্রায়ালস। মাল্টিপল সিমিলারলি কন্ডাক্টেড ডাটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ডাটা ফ্রম মাল্টিপল সিমিলারলি, এই বই আছে রে বাবা, বই আছে, ভাই বইয়ের বাইরে কিছু বলছে না। যেটা আছে ব্যাপারটা আছে বোঝার, ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ইট ইজ নট অ্যাবাউট দ্য সবসময় মুখস্থ না। ডেটা ফ্রম মাল্টিপল সিমিলারলি কন্ডাক্টেড ক্লিনিক্যাল ট্রায়ালস, অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল সিমিলার ড্রাগের উপরে হয়েছে, বা সিমিলার গ্রুপ অফ ড্রাগ, সিমিলার ক্লাস অফ ড্রাগের হয়েছে। ধর এসি ইনহিবিটরের উপর অনেকগুলো ট্রায়াল হয়েছে, ঠিক আছে? মাল্টিপল ডেটা ফ্রম মাল্টিপল সিমিলারলি কন্ডাক্টেড ক্লিনিক্যাল ট্রায়াল, একই রকমের অনেকগুলো ট্রায়াল হয়েছে, হয়তো এটা এখানে হয়েছে, কোনোটা ইউএসএ, কোনোটা ইউকে, কোনোটা ইন্ডিয়া, কোনোটা অস্ট্রেলিয়া, কোনোটা আফ্রিকা, যাই হয়েছে। তারপরে সেটাকে কি করা হয়? সেখান থেকে ডেটাগুলোকে নেওয়া হলো, ডেটা করলে আলটিমেট টার্গেট কি? এই যে ডাটা পুলটাকে নেওয়া হলো, ডাটা পুলটাকে নিয়ে কি করা হয়? দিস পুল টু ব্রিং আউট ওভারঅল সিগনিফিকেন্স, বা ওভারঅল এভিডেন্স, মানে টোটাল যে নাম্বার অফ ডেটাটা অনেকটা বেড়ে যাচ্ছে। কি কি বাড়ছে? যদি মাল্টিপল ট্রায়াল যদি ইনক্লুড করা হয়, মাল্টিপল সিমিলারলি কন্ডাক্টেড ট্রায়াল যদি ইট ইজ ইনক্লুডেড ইন এ স্টাডি বা ইট ইজ অ্যান এক্সারসাইজ, যদি যাই বলিস, তাহলে কি হবে? নাম্বার অফ টেস্ট সাবজেক্ট বাড়বে। টেস্ট সাবজেক্ট দুটো বলা হয়তো, একটা কন্ট্রোল সাবজেক্ট, একটা টেস্ট সাবজেক্ট, তাই তো? তাহলে নাম্বার অফ কন্ট্রোল সাবজেক্ট বাড়বে, নাম্বার অফ টেস্ট সাবজেক্ট বাড়বে। তাহলে কি হবে? আলটিমেটলি
এইটা বার করার ফলে কি, তার ফলে স্যাম্পল সাইজ অনেকটা বাড়বে। দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য স্যাম্পল সাইজ। টোটাল যদি দেখা যায় সেখানে স্যাম্পল সাইজ, এটাকে যদিও স্যাম্পল সাইজ বলা হয় না, কিন্তু ওভারঅল নাম্বার অফ টেস্ট অ্যান্ড নাম্বার অফ কন্ট্রোল ইন্ডিভিজুয়াল অনেকটা বাড়বে। তাহলে কি হবে, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য স্টাডি অর পাওয়ার অফ কনক্লুশন অনেকটা বেড়ে যাবে। এরপরে সিগনিফিকেন্স অ্যান্ড পাওয়ার। সিগনিফিকেন্স অ্যান্ড পাওয়ার একটা বলা হয় পি ভ্যালু। তোদের কদিন পর সে জার্নাল কাপ থাকবে, তোদের সিনিয়ররা কদিন আগে করলো, সেখানে পি ভ্যালু বলে একটা জিনিস আছে। টাইপ 1 এরর বা আলফা এরর, টাইপ বি এরর আর টাইপ 2 এরর আর বিটা এরর, এগুলো সমস্ত আছে। সেখানে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি আছে। আর সিগনিফিকেন্স, দেয়ার ইজ দ্য ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট অর নট। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য স্টাডি। এই দুটোকে আলটিমেটলি যে কনক্লুশন, কোনো একটা ক্লিনিক্যাল ট্রায়াল কেন করা হয়, সেই যে কনক্লুশন, সেই যে স্টাডি এন্ড পয়েন্ট থাকবে, সেই স্টাডি এন্ড পয়েন্টটাকে আরো স্ট্রেনদেন করবে। দিস ইজ দ্য পারপাস অফ মেটা অ্যানালিসিস। তাহলে এটার মধ্যে data, multiple similarly conducted clinical trial with similar clinical endpoint is pulled to bring out overall or bring out the balance of evidence। ঠিক আছে, এটা এভিডেন্স গুলোকে ব্যালেন্স করা হয় যে আদৌ এটা ঠিকঠাক। একটা সিঙ্গেল ট্রায়ালে হয়তো ডিসকর্ডেন্ট রেজাল্ট দিল, যে উল্টোটা বললো, সেই ট্রায়াল যখন ক্লিনিশিয়ানের কাছে আসবে, ইট মে প্রডিউস সাম সর্ট অফ কনফিউশন, বিকজ তখন কি হবে, তখন সেই ক্লিনিশিয়ান হেজিটেট করবে হয়তো দিতে। তাই এই রকম যে ডিসকর্ডেন্ট রেজাল্ট অ্যান্ড কনকর্ডেন্ট রেজাল্ট কোনো একটা পার্টিকুলার ড্রাগসে, কোনো একটা সিমিলার ক্লিনিক্যাল এন্ড পয়েন্ট, সেখানে টোটাল স্যাম্পল সাইজটা অনেকটা বাড়লো বাই ইনক্রিজিং, কি করে বাড়লো, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টেস্ট ইন্ডিভিজুয়াল, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ কন্ট্রোল ইন্ডিভিজুয়াল, টেস্ট সাবজেক্ট অ্যান্ড কন্ট্রোল সাবজেক্ট। তাহলে ওভারঅল যেটা হলো পাওয়ার অফ দ্য স্টাডি অ্যান্ড significance of the study or significance of the conclusion, সেটা এনহ্যান্সড হলো বা স্ট্রেনদেন হলো। ইট ইজ দ্য মেটা অ্যানালিসিস। এবার এখানে অনেকগুলো ব্যাপার থাকে, হোয়াট আর দ্য, সব কিছুরই জানবি কিছু লুপহোলস আছে, কোনোটাই নট সিঙ্গেল গোল্ড স্ট্যান্ডার্ড বলে কিছু নেই। ঠিক আছে, নিউটনের থার্ড লয়ের মতো কোনো একটা ইয়ে থাকলে তার একটা রিয়াকশন, অ্যাকশনের এগেইনস্টে একটা রিয়াকশন থাকবে। ঠিক আছে, তো সেরকম এরও কিছু লুপহোলস রয়েছে, ড্রব্যাক রয়েছে। হোয়াট আর দ্য ড্রব্যাকস? এই ড্রব্যাকস এক হচ্ছে সিলেকশন বায়াস বলা হয়, যেগুলো এই যে মাল্টিপল ক্লিনিক্যাল ট্রায়াল, ধর আজকে তোরা একটা মেটা অ্যানালিসিস করছিস, মেটা অ্যানালিসিস করতে পারে যে কেউ, শুধু প্রপার স্টাডি ডিজাইন, প্রপার স্ট্যাটিস্টিক্যাল টুল, ঠিকঠাক স্টাডি চুজ করা হলে কিনা করা যায়। ঠিক আছে, আমি দেখলাম এতগুলো স্টাডি হয়েছে, কোনো একটা পার্টিকুলার কোনো একটা টপিক সার্চ করলাম, এইবার আমার হয়তো আমি 100টা স্টাডি তার থেকে আমি নিলাম, কিন্তু 101 নম্বর বা দেখা গেলো আরো 5টা স্টাডি ছিল, সেগুলো আমি বাদ দিলাম, ভলান্টারিলি বাদ দিলাম, বা সেগুলো পর্যন্ত আমি রিচ করি। তাহলে সেখানে একটা হয় যেটা সিলেকশন বায়াস। আমি 5টা স্টাডি কি জন্য বাদ দিয়েছি, দেয়ার ইজ নো ডেফিনিট রিজন। ঠিক আছে, সেটাকে আমি কোনো ডেফিনিট রিজন দিয়ে আমি স্যাটিসফাই করতে পারছি না, তাহলে সেখানে একটা আছে সিলেকশন বায়াস বলা হয়, যে আমি এই কটা স্টাডি সিলেক্ট করিনি, আমার স্টাডির ভেতরে নেই, সিলেকশন বায়াস। আরেকটা যেটা হয় পাবলিকেশন বায়াস। পাবলিকেশন বায়াস মানে কি, ধর এ গ্রুপ একটা স্টাডি করেছে এক্স ড্রাগের উপরে, তার এফেক্ট এই পেয়েছে, এরকম এ গ্রুপের মধ্যে এ বি সি ডি হয়তো এরকম 10টা গ্রুপ এরকম স্টাডি করেছে, সবাই মোটামুটি কনকর্ডেন্ট রেজাল্ট পেয়েছে। মানে এই স্টাডিতে টেলমিসার্টেন ধর একটা এফেক্ট পেলো, এর ব্লাড প্রেশার কমায়, বি গ্রুপ সেটা পেলো ব্লাড প্রেশার কমায়, হয়তো একটু এদিক ওদিক ডিফারেন্স। কিন্তু দেখা গেল 15 নম্বর গ্রুপ একটা স্টাডি করেছে, সেটা দেখা গেল হয়তো টেলমিসার্টেন দিয়েছে, প্রেশার কমেনি, বা সেরকম কোনো ডিসকর্ডেন্ট রেজাল্ট পেয়েছে, অন্যরকম একটা রেজাল্ট পেয়েছে। তাহলে যখন এই ডিসকর্ডেন্ট রেজাল্ট আসবে, মানে যেটা অন্যান্য স্টাডির সাথে ঠিক মিলছে না, তখনই দেয়ার ইজ এ চান্স হয় যখন সেখানে পাবলিকেশন বায়াস। সেই স্টাডিটা হয়তো পাবলিশডই হলো না, স্টাডিটা হয়তো পাঠানো হলো যেখানে পাবলিশ করা জার্নালে, সে হয়তো জার্নালটা ছাপলো না, বিকজ অফ ইট ইজ দ্য রেজাল্ট ইজ ডিসকর্ডেন্ট রেজাল্ট। সে আগের এভিডেন্স দেখলো, অনেকগুলো এতগুলো স্টাডি আছে, সবই এরকম রেজাল্ট হয়েছে, কিন্তু সেটাকে ছাপলো না, তাহলে পাবলিকেশন বায়াস। এবার পাবলিকেশনই যদি না হয়, তাহলে আমার কাছে সিস্টেমিক রিভিউ বা মেটা অ্যানালিসিসের জন্য সেই স্টাডিটা কখনোই পৌঁছাবে না, বিকজ ইট ইজ নট পাবলিশড। আমি তো পাবলিশ স্টাডি নিয়ে করছি কাজ, মনে একটা সিস্টেমিক রিভিউ বা মেটা অ্যানালিসিস। তাহলে এটা হয় পাবলিকেশন বায়াস। আরেকটা হচ্ছে যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে নট অল দ্য স্টাডিজ আর কন্ডাক্টেড ইউনিফর্মলি। সমস্ত স্টাডি কিছু না কিছু জায়গায় আলাদা থাকতে পারে, সেই ইউনিফর্মিটিতে থাকে না, সো দেয়ার ইজ এ চান্সেস অফ এরর। ঠিক আছে, এবার এটাকে এরর কমানোর জন্য কি কি করা যেতে পারে?
এরর কমানোর জন্য যেটা যেটা করা হয়, একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিটারেচার সার্চ, থরো লিটারেচার সার্চ, অবজেক্টিভ ক্রাইটেরিয়া, সেট অবজেক্টিভ ক্রাইটেরিয়া, মানে খুব স্পেসিফিক হও when you go for an meta analysis with a particular subject or particular clinical endpoints, you see some clinical endpoints, particular drugs, particular effects, be specific, use objective criteria. আর এটা কি স্টাডি উইথ অ্যাসিওর্ড কোয়ালিটি গুলোকে ইনক্লুড করো। খুব বাজে স্টাডি, হয়তো সেরকম সিগনিফিক্যান্স বা পাওয়ার অফ স্টাডি খুব লো, সেগুলো ইনক্লুড করলে মেটা অ্যানালিসিসের রেজাল্টও খুব একটা ভালো হবে না। অ্যান্ড ইউজ প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড, ইউজ অফ প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা পুল করা হয় সেটার জন্য প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটাকে ডাটাটাকে ভালোভাবে অ্যানালিসিস করার জন্য প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দিস আর দ্য ইন শর্ট হচ্ছে মেটা অ্যানালিসিস অর সিস্টেমিক। এরপরে যেটা রয়েছে সেকেন্ড গ্রেড অফ এভিডেন্সে কি রয়েছে, গ্রেড 2 তে হোয়াট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্লিনিক্যাল ট্রায়াল। কি কি ক্রাইটেরিয়া থাকে ক্লিনিক্যাল ট্রায়ালে, যেটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল সব থেকে ভালো করবে? ইট ইজ এ ব্লাইন্ডেড ক্লিনিক্যাল ট্রায়াল, ইট ইজ এ র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। আর যদি বলিস গোল্ড স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল ট্রায়াল কি, double blind randomized clinical trial is the gold standard clinical trial. And what is clinical trial, what is blinding, what is randomization, what is clinical trial? Clinical trial কি, what is clinical trial, কাদের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়? নন হিউম্যান মানে ইঁদুর, হ্যাঁ হিউম্যান, এটা শিওর। তাহলে এটা প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ? প্রসপেক্টিভ মানে ফরওয়ার্ড, আজকের থেকে সামনে, রেট্রোস্পেক্টিভ মানে আজকের থেকে পিছনে। কোনটা? প্রসপেক্টিভ। ইট ইজ এ ক্লিনিক্যাল স্টাডি, তাহলে একটা হলো প্রসপেক্টিভ একটা ফিচার পাওয়া গেল, আর এটা হচ্ছে এথিক্যাল কনসিডারেশন থাকে, তাহলে এথিক্যালি ডিজাইনড একটা পাওয়া গেল। আর এটা হচ্ছে ইনভেস্টিগেশন, ইট ইজ অ্যান ইনভেস্টিগেশন ইনভলভিং হিউম্যান সাবজেক্টস অর হিউম্যান ইন্ডিভিজুয়ালস। কি জন্য করা হয়? টু ডিসকভার হতে পারে, টু ভেরিফাই, যে একটা স্টাডিতে একটা জিনিস পাওয়া গেছে সেটাকে আরেকটা ভেরিফাই করার জন্য আরেকটা স্টাডি হতে পারে, ক্লিনিক্যাল স্টাডি হতে পারে, অর কম্পেয়ার। তাহলে একটা কি হলো, একটা ডিসকভার, একটা ভেরিফাই, আর একটা কম্পেয়ার। কিসের মধ্যে কম্পেয়ার করছে? টু অর মোর, যখন কম্পেয়ার আসছে তখন তো টু অর মোর ক্লিনিক্যাল মডালিটিস হতে যাবে, একটাই তো কম্পেয়ার হয় না কিছু, সিঙ্গেল স্টাডির সাথে কার সাথে কম্পেয়ার করবে? দ্যাট ইজ নট কম্পেয়ারেবল। তাহলে এটা কি হলো, একটা ক্লিনিক্যাল ট্রায়াল ইজ একটা প্রসপেক্টিভ জিনিস, ইট ইজ এ প্রসপেক্টিভ ডিজাইন বা প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন, এথিক্যালি ডিজাইনড, ইনভলভিং হিউম্যান সাবজেক্ট অ্যান্ড ইনভেস্টিগেশন টু, একটা বলতে পারি ডিসকভার অর আইডেন্টিফাই, টু ভেরিফাই অ্যান্ড কম্পেয়ার টু অর মোর ডিফারেন্ট ক্লিনিক্যাল মোডালিটিস। সেটা ওয়ান ড্রাগ এর সাথে আনাদার ড্রাগ হতে পারে, মোর দ্যান টু ড্রাগ কম্পারিজনে আসতে পারে, ড্রাগ ডোজিং এর ডিফারেন্স হতে পারে, আউটকামের ডিফারেন্স হতে পারে, এনি টাইপ অফ ট্রিটমেন্ট মোডালিটি। ঠিক আছে, টু অর মোর ট্রিটমেন্ট মোডালিটি আসছে। তাহলে এটাই, দিস ইজ দ্য ক্লিনিক্যাল ট্রায়াল। এরপরে গোল্ড স্ট্যান্ডার্ড কি? র্যান্ডোমাইজেশন। প্রথমে হচ্ছে একটা আসবে র্যান্ডোমাইজেশন বা বলতে পারিস আরেকটা হচ্ছে কন্ট্রোল। হোয়াট ইজ কন্ট্রোল? প্রথম হচ্ছে একটা স্যাম্পল সাইজ করা হয়, স্যাম্পল সাইজের পরে কন্ট্রোল বলা হয়। মানে কন্ট্রোল দেওয়া মানে কি, একটা কম্প্যারেটর, দে আর almost similar or similarity is as possible to the intervention group. একটা গ্রুপকে ইন্টারভেনশন করা হয় আর একটা গ্রুপকে কন্ট্রোল রাখা হয়। ঠিক আছে, এবার তার মধ্যে অ্যাক্টিভ কন্ট্রোল অ্যান্ড প্লাসিবো কন্ট্রোল আসবে, তাই তো? তাহলে একটা ওয়ান ইজ ইন্টারভেনশন গ্রুপ অ্যান্ড অ্যানাদার ইজ কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল মে বি অফ টু টাইপস, একটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল অ্যান্ড অ্যানাদার ইজ প্লাসিবো কন্ট্রোল। তাহলে কেন এরকম কন্ট্রোলটা দেওয়া হয়?
why control is important? তার মধ্যে অ্যাক্টিভ কন্ট্রোল, প্ল্যাসিবো কন্ট্রোল কি মানে কি? What is the meaning of active control? What is the meaning of placebo control? প্লাসিবো মানে সিমিলার লুকিং, মানে দুজনকে ধর দুটো ইন্ডিভিজুয়াল তাদের ধর ট্রায়াল করা হচ্ছে, তাদের একজনকে ড্রাগ দেওয়া হলো আরেকজনকে ড্রাগ দেওয়া হলো না, বা একটা ইন্টারভেনশন করা হলো যে ইন্টারভেনশন করা হলো না, সেটা তো আমি জানছি, সেটা ওরা দুজনও দেখতে পাচ্ছে। যে স্টাডি পপুলেশন বা স্যাম্পল যারা রয়েছে, তাহলে তারা যদি দেখতে পাচ্ছে তাহলে তো সে বলবেই, পরের দিন তো সে বলতে পারে, তার তো বায়াসনেস থাকতে পারে যে ওষুধ খেয়েছি বলে আমি ভালো আছি, ওষুধ খাইনি তাই ভালো নেই। সেই বায়াসটাকে এলিমিনেট করার জন্য দেয়ার ইজ এ কন্ট্রোল, কারণ দেয়ার ইজ অ্যাক্টিভ কন্ট্রোল অ্যান্ড প্ল্যাসিবো কন্ট্রোল। প্রথমে হচ্ছে কন্ট্রোলের সাথে এর পার্থক্য শুধুমাত্র ইন্টারভেনশনে থাকে, বাট নট দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো পার্থক্য থাকে না। মানে একে যদি ড্রাগ দেওয়া হয় ওকেও সিমিলার লুকিং, সিমিলার ওয়েট, সিমিলার টেস্ট, সিমিলার ডোজিং ফ্রিকোয়েন্সিতে কোনো একটা ইন্টারভেনশন করা হবে। এটা মেবি দেয়ার ইজ সার্জিক্যাল ইন্টারভেনশন হতে পারে, এনি টাইপ অফ ট্রায়ালে, যেটা আমাদের এখানে ড্রাগ রিলেটেড ব্যাপার সেজন্য ড্রাগ দিয়ে বলছি। সিমিলার লুকিং ড্রাগ দেওয়া হয়, সিমিলার লুকিং একটা সাবস্ট্যান্স দেওয়া হয়, দ্যাট মে নট বি দ্য ড্রাগ। তাহলে দিস ইজ দ্য প্ল্যাসিবো কন্ট্রোল। এবার হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল। হোয়াট ইজ অ্যাক্টিভ কন্ট্রোল? হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট অ্যাভেলেবেল? দুটো ড্রাগের মধ্যে নিউয়ার ড্রাগ একটা এসে হাইপারটেনশন, ধরে একটা এক্স ড্রাগ এসে, মেবি দ্যাট ইজ আ নিউ মোডালিটি, নিউ নোভেল মেকানিজম অফ অ্যাকশন নিয়ে একটা ড্রাগ এসে, তাহলে সেটা যখন আসবে তখন তার সাথে কার কম্পেয়ার হবে? মেবি এসি ইনহিবিটর, মেবি এআরবি, সবার সাথে হতে পারে। তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে এই যে অ্যাক্টিভ কন্ট্রোল, দিস ইজ দ্য অ্যাক্টিভ কন্ট্রোল, যে বেস্ট পসিবল ট্রিটমেন্ট মোডালিটি বা থেরাপিউটিক রেজিমেন যেটা অ্যাভেলেবেল আছে হাইপারটেনশনে, তার জন্য একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তার সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে নিউয়ার ড্রাগ, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড অর ইজ ইট হ্যাজ ইকুয়াল এফিকেসি অর পোটেন্সি, সেটা দেখার জন্য দেওয়া হচ্ছে। তাহলে এই যে কম্প্যারিজন, ইটস এ মানে এটা আইডেন্টিফাই করা হয় কি দিয়ে? যে বললাম ভেরিফাই, একটা কম্পেয়ার, আর একটা ডিসকভার। তাহলে এটা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে যে ক্লিনিক্যাল থেরাপিউটিক রেজিমেন্টটা কিরকম বা থেরাপিটা কিরকম হতে পারে। তাহলে দিস ইজ দ্য ক্লিনিক্যাল ট্রায়ালস। এবার র্যান্ডোমাইজেশন। র্যান্ডোমাইজেশন মানে কি? এখানে ধর একটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে, ধর তোরা স্টাডি সাবজেক্ট, ধরে নেওয়া হলো তোদের সকলের ইকুয়াল ফিচার্স আছে, তোরা শেয়ারিং দ্য সেম ফিচার, সেম এজ গ্রুপ, সেম ইয়ে, সব ঠিক আছে। এবার র্যান্ডোমাইজেশন মানে কি? আমার ইচ্ছা হলো আমি ওকে বললাম তুমি এ গ্রুপে চলে যাও, তুমি বি গ্রুপে চলে যাও, তুমি সি গ্রুপ, তুমি ডি গ্রুপ, এইভাবে হয় না। র্যান্ডোমাইজেশন মানে প্রতিটা সাবজেক্টের, স্টাডি সাবজেক্টের হ্যাজ ইকুয়াল পসিবিলিটি টু বি অ্যাসাইন্ড ইন ইচ গ্রুপ, মানে তাদের প্রত্যেকের একই রকম পসিবিলিটি থাকবে যে এ এ গ্রুপেও যেতে পারে, এ বি গ্রুপেও যেতে পারে, কেউ আগের থেকে ঠিক করে রাখবে না, বা আমি চুজ করব না যে এ বি এ গ্রুপে যাচ্ছে, এ বি গ্রুপে যাচ্ছে। র্যান্ডোমাইজেশনে ডিফারেন্ট প্রসিডিউরস রয়েছে, ঠিক আছে? এই গেল র্যান্ডোমাইজেশন। এবার ব্লাইন্ডিং। ব্লাইন্ডিং কি? হোয়াট ইজ দ্য ব্লাইন্ডিং? ব্লাইন্ড মানে কি? বাংলায় মানে কি? অন্ধ, তাই তো, দেখতে পায় না। এখানেও ব্যাপারটা তাই, যে পেশেন্ট বা যে স্টাডি সাবজেক্ট, সে হতে পারে he or she may be the test subject or he or she may be the control subject, কিন্তু তারা জানবে না যে কে টেস্ট সাবজেক্ট, কে কন্ট্রোল সাবজেক্ট। তাদের সকলকেই একই রকম ড্রাগের, কাউকে ড্রাগের সামনে এক্সপোজার দেওয়া হবে, কাউকে অ্যাক্টিভ অর প্ল্যাসিবো সামনে এক্সপোজার দেওয়া হবে। অ্যাক্টিভ কন্ট্রোল অথবা বা অ্যাক্টিভ ড্রাগ অথবা প্ল্যাসিবোর সামনে এক্সপোজার দেওয়া হবে। They are similar looking, similar dosing frequency, similar everything. In each aspect they are similar. সেরকম দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে এখানে পেশেন্ট দে আর ব্লাইন্ডিং, এটা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ডিং। এরপরে যে ইনভেস্টিগেটর থাকবে, সে যদি আগের থেকে জেনে যায় এই পার্সেন্টগুলো অ্যাক্টিভ ড্রাগ পেয়েছে, এই পার্সেন্টগুলো প্ল্যাসিবো পেয়েছে, তাহলে তার দেয়ার ইজ এ চান্সেস অফ বায়াস ডিউরিং রিপোর্টিং। তাহলে এই বায়াসটাকে এলিমিনেট করার জন্য ইনভেস্টিগেটরকেও এসব কিছু জানানো হয় না। হু ইজ দ্য ইনভেস্টিগেটর? তাহলে সেটা হচ্ছে, এটা ছিল সিঙ্গেল ব্লাইন্ড। এরপরে পেশেন্ট উইথ ইনভেস্টিগেটর, they don't know, they both don't know who is going to receive the active drug and who is going to receive the
placebo, or who is going to receive the new drug and who is going to receive the already available best treatment option, এটা জানবে না। তার মানে দিস ইজ কল্ড দ্য ডাবল ব্লাইন্ড। তার মানে একটা কি থাকে, একটা র্যান্ডমাইজড থাকে, র্যান্ডমাইজেশন থাকতে হবে, অ্যান্ড ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। দিস ইজ দ্য বেস্ট মোডালিটি অফ ক্লিনিক্যাল ট্রায়াল। তাহলে এটাই হলো ক্লিনিক্যাল ট্রায়াল, এটা হচ্ছে সেকেন্ড। এবার স্যাম্পল সাইজ থাকবে, এই থাকবে, ওই থাকবে, এগুলো আলাদা ব্যাপার। এবার ক্লিনিক্যাল ট্রায়ালের কি কমপ্লেক্স স্টাডি ডিজাইন, এটা একটা চাপের ব্যাপার আছে। এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, হ্যান ত্যান, র্যান্ডমাইজেশন করা, তারপরে হচ্ছে সেটাকে মেনটেন করা, ব্লাইন্ডিং করা, ইনভেস্টিগেশন ইজ ব্লাইন্ড, যে পেশেন্ট বা স্টাডি সাবজেক্ট তারা ব্লাইন্ড। তাহলে এইটাকে মেনটেন করতে গেলে একটা ইনর্মাস অ্যামাউন্ট অফ টাইম বলতে পারিস, অথবা বলতে পারিস তার সাথে সাথে শ্রম, বা বলতে পারিস তার পিছনে একটা রিগোরাস ইনভলভমেন্ট দরকার হয়। সেটা এখানে ডিফিকাল্ট, সবসময় করা যায় না, অ্যান্ড ইট ইজ টাইম কনজিউমিং। যে দুদিনে রেজাল্ট বেরিয়ে গেল, তারপরে কারণ ডেটা পুলিং হলো, ডেটা পুলিং এর পর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, তারপরে সমস্ত কিছু বেরোবে, ঠিক আছে। তাহলে ইট ইজ এ প্রসিডিওর, টাইম কনজিউমিং প্রসিডিওর, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো রয়েছে, বাট ইট ইজ এ গ্রেড 2 এভিডেন্স। তবে গ্রেড 3-তে কারা রয়েছে? গ্রেড 3-তে রয়েছে হচ্ছে যে কোনো ওপেন লেভেল ট্রায়াল। মানে প্রথমেই বলা হচ্ছে তুমি স্টাডি সাবজেক্ট আর তুমি টেস্ট সাবজেক্ট, বা তুমি টেস্ট সাবজেক্ট, তুমি কন্ট্রোল সাবজেক্ট। তুমি ড্রাগ পাবে, তুমি ড্রাগ পাবে না, মেবি তুমি ড্রাগ পাবে, তুমি হচ্ছে প্লাসিবো পাবে বা ল্যাভিং চুজ পাবে, হোয়াট এভার ইট ইজ, এটাও হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে এখানে যেটা আছে ওপেন লেভেল ট্রায়াল একটা হতে পারে। আর কি ডিফারেন্ট পাইলট স্টাডিজ, আর এটা হচ্ছে প্রসপেক্টিভ অ্যান্ড রিট্রোস্পেক্টিভ কেস কন্ট্রোল অর কোহর্ট স্টাডিজ। Case control studies and cohort studies. These are the grade 3 evidence. So what is cohort study? Cohort মানে কি? What is the meaning of cohort? Cohort means a group of individuals having something similar in between them or sharing some common features. These are called the cohorts. In case of drug research, তাহলে এই cohort কারা হবে? It is a group of individuals who are receiving same drug. That may be a cohort. তাহলে this is the cohort. তাহলে why cohort study is important? Cohort study দু রকমই হয়, retrospective হয় বা prospective হয়। তাহলে কোন একটা পার্টিকুলার ইন্ডিকেশনের জন্য কোন একটা ড্রাগ প্রেসক্রাইব করা হয়েছে, সেই ড্রাগটা সে এক্সপোজ হয়েছে। এটা কেন করা হয়? Cohort study in case of drug research is important to identify some uncommon side effects. Uncommon side effects. কেন আনকমন সাইড এফেক্টস? আনকমন সাইড এফেক্টস যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যদি হয়, সেখানে কিছু ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে। সো ফিউ সাবজেক্টস হু আর সাসেপ্টেবল টু দ্যাট টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, দে মে বি এক্সক্লুডেড ফ্রম দ্য স্টাডি। Somehow they are excluded from the study, but they can be included and they are potential receiver of the drug in future. একটা পার্টিকুলার এজ গ্রুপকে হয়তো বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেই গ্রুপেও সেই ডিজিজটা হয়, তার জন্য এই ড্রাগটা পরবর্তীকালে দেওয়া হয়েছে, কিন্তু স্টাডি থেকে সেটা বাদ দেওয়া হয়েছিল, সেটা অন্য কারণে, ঠিক আছে। কিন্তু এখানে দেখা গেল যখনই এই গ্রুপে এই ড্রাগটা দেওয়া হচ্ছে, তার একটা সাইড এফেক্ট পাওয়া যায় এবং সেটা আনকমন সাইড এফেক্ট। তাহলে এই জন্য কোহর্ট স্টাডিটা দরকার হয় টু আইডেন্টিফাই দ্য আনকমন সাইড এফেক্টস অফ ড্রাগস। এবার কোহর্ট কেন বলা হচ্ছে? দে আর অল এক্সপোজ টু দ্য সেম ড্রাগ। এবার তার সাথে একটা কন্ট্রোল গ্রুপ খুঁজে নেওয়া হচ্ছে। কন্ট্রোল গ্রুপ কি? দোজ হু আর নট এক্সপোজ টু দিস টাইপ অফ ড্রাগ বাট হ্যাভিং দ্য সিমিলার ফিচার্স উইথ দিস গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। মানে এখানে একটা 500 জনের পুল করা হয়েছে, তাদের এজ গ্রুপ দেখা গেল 22 থেকে 30 নেওয়া হয়েছে। তাদের দেখা গেল একটা ইয়ং হাইপারটেনশনের পেশেন্ট, তাকে একটা এক্স ড্রাগে দেওয়া হয়েছে। আবার একটা তার সিমিলার কম্পারেটর গ্রুপ খুঁজে নেওয়া হলো, 22 থেকে 30 বছর, এত মেল এত ফিমেল, তাদের একটা হাইপারটেনশন হিস্ট্রি আছে, বাট দে আর নট এক্সপোজ টু দিস ড্রাগ। দিয়ে তারপরে একটা স্টাডি করা হলো, অনগোয়িং স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি করা হলো। দিয়ে তারপরে দেখা গেল যে এই অ্যাডভার্স এফেক্ট অথবা বেনিফিশিয়ারি এফেক্ট, যেহেতু দুটোই পাওয়া যেতে পারে, তখন সেখানে আউটকামটা কোয়ান্টিফাই করা হলো বা বলতে পারি কম্পেয়ার করা হলো। ইট মে বি পজিটিভ আউটকাম, ইট মে বি নেগেটিভ আউটকাম। তাহলে তখন সেটা হচ্ছে কোহর্ট স্টাডি, ঠিক আছে। কোহর্ট স্টাডির প্রবলেমটা কি? কোহর্ট স্টাডি হচ্ছে লং টাইম ফর ফলো আপ
and in case of choosing the comparator group or control group, appropriate randomization may not be followed, বা group selection is not randomized করে ফলো করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে। আর আরেকটা যেটা, it is not a good study for any therapeutic decision making. Therapeutic decision making এর জন্য কিন্তু case cohort study is not good, either retrospective or prospective. Retrospective study হলে প্রবলেম কি, সেখানে দেখা গেল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এভিডেন্স they are missing and some findings that may be influenced by many of other factors that is not documented in the past clinical records. Already retrospective study কি দেখে করা হবে, কোনো একটা পেপার দেখে ডকুমেন্ট দেখেই তো করা হবে, তখন সেখানে হয়তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট মিসিং রয়েছে, আবার যে ফাইন্ডিং গুলো রয়েছে তার জন্য অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলো সেই ফাইন্ডিং কে ইনফ্লুয়েন্স করতে পারে, অবজারভার ভ্যারিয়েশন হতে পারে, মেনি টাইপ অফ ভ্যারিয়েশন হতে পারে, তাহলে সেইগুলোকে এলিমিনেট করা যায় না। দিস আর দ্য নেগেটিভ ড্রব্যাকস বা ড্রব্যাকস অফ দিস স্টাডি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি কি, দিস ইজ অলসো মানে ইউজড ফর দ্য, এই যে ড্রাগ রিসার্চ পারপাসে কি জন্য ইউজ করা হয়, টু আইডেন্টিফাই দ্য আনকমন অ্যাডভার্স ইফেক্টস। এবার হচ্ছে হোয়াট ইজ কেস, হোয়াট ইজ কন্ট্রোল, তার মানে এখানে হচ্ছে একটা কেস থাকবে, একটা কন্ট্রোল থাকবে, নামের মধ্যেই রয়েছে কেস কন্ট্রোল স্টাডি। এটা অনেকটা করা হয় রেট্রোস্পেক্টিভলি অ্যানালিসিস করা হয়। কিভাবে করা হয়, কোনো একটা হসপিটাল রেজিস্ট্রি বা ডিজিজ রেজিস্ট্রি থেকে পার্টিকুলার কিছু সাইড এফেক্ট হয়তো আমি প্রথমে চুজ করলাম, ধরে নে খুব আনকমন সাইড এফেক্ট, ধর কোনো একটা ড্রাগের প্রথমে সাসপেক্ট করতে হবে যে দিস ড্রাগ মে কজ, যে আমি শিওর নই, মে কজ দিস টাইপ অফ অ্যাডভার্স ইফেক্ট, লাইক ধর বোন ম্যারো সাপ্রেশন, আনকমন, কিন্তু এই ড্রাগের যে মেকানিজম অফ অ্যাকশন, it is not possible for some drug to produce bone marrow suppression in common individuals, but এটা দেখা যাচ্ছে যে একটা সাসপেক্ট করা হলো এই ড্রাগে ক্যান প্রডিউস বোন ম্যারো সাপ্রেশন, ঠিক আছে। এরপর যখন অ্যান্টিবায়োটিক বলি, যেমন যদি ক্লোরামফেনিকল সামটাইম আই ড্রপে দিলেও সিভিয়ার বোন ম্যারো সাপ্রেশন হয়, সামটাইমস, অন্যান্য ইন্ডিভিজুয়াল হয় না, খুব কম ইন্ডিভিজুয়াল এটা হয়, আনকমন সাইড এফেক্ট, ঠিক আছে। এবার তো আমাকে প্রথমে আই হ্যাভ টু সাসপেক্ট যে ক্লোরামফেনিকল ক্যান কজ দিস টাইপ অফ বোন ম্যারো সাপ্রেশন। আমি এবার কোনো একটা ডিজিজ রেজিস্ট্রিতে গেলাম, আমি দেখলাম কোথায় কোথায় প্যানসাইটোপেনিয়ার হিস্ট্রি রয়েছে, পুরো প্যানসাইটোপেনিয়া খুঁজে ফেললাম, প্যানসাইটোপেনিয়া টোটাল হয়তো 5000 আমি কেস ঘাঁটলাম, তার মধ্যে দেখা গেলো 50টা আমি প্যানসাইটোপেনিয়ার কেস পেলাম মেবি। এইবার 50টা প্যানসাইটোপেনিয়া, দিস আর দ্য কেস, মানে আমাকে প্রথমে সাসপেক্ট করছে দে ক্যান কজ বোন ম্যারো সাপ্রেশন। এবার আমি সেগুলো কেসগুলো নিলাম, ঠিক আছে। এইবার তার সাথে এবার তাদের এজ গ্রুপ দেখলাম, তাদের কি এজ গ্রুপ হয়েছে, তাদের কি অ্যাসোসিয়েটেড ফিচার্স, ডেমোগ্রাফিক, সোসিও ডেমোগ্রাফিক ফিচার্স দেখছি। তার সাথে সাথে কি দেখবো, হোয়াট আর দ্য ড্রাগস দে আর এক্সপোজ টু, কি কি ড্রাগ তার মধ্যে এক্সপোজ টু আছে কিনা, তার মধ্যে আমার যে টার্গেট করছি ড্রাগটা, সেই ড্রাগটা আছে কিনা, দোজ হু আর রিসিভ দিস ড্রাগ তাদের ক্ষেত্রে হয়েছে কিনা, অ্যান্ড দেন উই আর চুজিং সাম কম্পারেটর গ্রুপ, যে সেম এজ গ্রুপ আমি দেখলাম, সেম যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করেছিল, তার ট্রিটমেন্টের জন্য আমি একটা পার্টিকুলার ড্রাগ দিয়েছিলাম, সেইটা এবার আমি কন্ট্রোল গ্রুপে খুঁজছি, এবং কন্ট্রোল গ্রুপ পেলাম সেম ফিচার্স, বাট দে আর নট এক্সপোজ টু দিস টাইপ অফ ড্রাগস। সেম ফিচার মানে প্যানসাইটোপেনিয়া নেই, মানে সিমিলার ফিচার্স অফ দিস গ্রুপ, অ্যাক্টিভ যে গ্রুপটা রয়েছে তার সাথে কন্ট্রোল গ্রুপে সিমিলার মোটামুটি দেখছে, কিন্তু দে আর নট এক্সপোজ টু দিস। তখন আমার সাথে সাসপেক্ট করতে পারি যে ইফ দেয়ার ইজ এ স্ট্রং অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ইউজ অফ ড্রাগ অ্যান্ড দ্য অকারেন্স অফ পার্টিকুলার সাইড এফেক্ট, তখন আমি একটা সাসপেক্ট করতে পারি, বাট কনক্লুসিভ ডিসিশন উই ক্যান নট মেক ফ্রম দ্য কেস কন্ট্রোল স্টাডিজ অফ ড্রাগ রিসার্চ। এখানেও যেটা ব্যাপার আছে যে আমরা যে এভিডেন্স গুলো নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, এটা পুরনো রেজিস্ট্রি থেকে নিচ্ছি, সেখানে কোনো প্রবলেম থাকতে পারে, সেখানে ঠিকঠাক নাও থাকতে পারে, রেজিস্ট্রেশনের প্রবলেম থাকতে পারে। আর কোথায় টু চুজ দ্য প্রপার কন্ট্রোল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ যদি র্যান্ডমাইজেশন না থাকে তাহলে দেয়ার ইজ এ প্রবলেম,
If there is no randomization, there may be a problem, certain problem. These are the main drawbacks of the case control studies. আর গ্রেড 4 এর কি রয়েছে? কেস রিপোর্টস, আর কি রয়েছে? ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। গ্রেড কেস রিপোর্টস, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যানেকডোটাল এভিডেন্স। কেউ কোনো এক কালে বলে গেছিল ওই রকম করলে ওরকম হয়। দিস টাইপ অফ অ্যানেকডোটাল এভিডেন্স, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ ইনফরমেশন। এবার সবার লাস্টে আসে বই, ঠিক আছে? বইতে কি? বইতে থাকে অনেক পুরোনো এভিডেন্স থাকে। আজকে তোরা টেলমিসার্টান বলছিস, টেলমিসার্টান আজকে তো ড্রাগ না, অনেকদিন হয়ে গেল। এসি ইনহিবিটর, ইআরবি বা এসি ইনহিবিটর, সেগুলো অনেকদিন হয়ে গেল। সেগুলো ধরো এখন অনেকটা পড়ছিস। নিউয়ার ড্রাগ কম পড়ছে, এখন পড়ছিস কি ARA9, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার উইথ নেপ্রিলাইজিন ইনহিবিটর, সেটাও হয়ে গেল অনেকদিন, 10-12 বছর হয়ে গেছে। এখন তোরা বইতে পড়ছিস। উইথ যত দিন যাচ্ছে এবার কি স্ট্রেনথেনিং অফ এভিডেন্স হচ্ছে, এটা এই ড্রাগে ইউজ করা যায়, এটা এখানে ভালো এফেক্ট দেয়, এটা এখানে খারাপ এফেক্ট দেয়, স্ট্রেনথেনিং অফ এভিডেন্স, ঠিক আছে? তাহলে দিস আর দ্য সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন, ঠিক আছে? এবার নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্রনিসিটি। কি বলে? মোটিভেট ইউর পেশেন্ট উইথ ক্রনিক ডিজিজ, তাই তো? হোয়াট ইজ ক্রনিক ডিজিজ? প্রথমে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রনিক ডিজিজ? ক্রনিক ডিজিজ মানে কি? লং টার্ম। ক্রনিক ডিজিজ টার্মটা কোথা থেকে এসেছে? ক্রোনাস মানে হচ্ছে টাইম, টাইম, ক্রোনাস টাইম। সেজন্য ঘড়ি, যারা অনেকে ঘড়ি টড়ি পরে, ভালো ঘড়ি পরে, ক্রোনোগ্রাফ, ক্রোনোগ্রাফ ইজ ইউজড, এ টার্মিনোলজি ইউজড, ক্রোনোগ্রাফ। তাহলে সেখানে আছে টাইম কনজিউমের ব্যাপারটা রয়েছে। এবার এখানে টাইম ডিজিজের ক্ষেত্রে একটা স্পেসিফিক, কোনো একটা স্পেসিফিক ডিসেবিলিটি that lasts for more than equals to 1 year, require ongoing medical treatment, and there is a limitation of daily activities. These are the features of the chronic disease. ঠিক আছে? The suffering for more than 1 year, limitation of daily activities, ঠিক আছে? যেমন বিভিন্ন রকম, ধর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, তার প্রতিদিন হাঁটা চলার প্রবলেম আছে, that limits his daily activity, ঠিক আছে? অনগোয়িং মেডিকেল ট্রিটমেন্ট, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে? কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলছে মোর দ্যান 1 ইয়ার, তখন সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যান্ড হোয়াট ইজ অ্যাডহিয়ারেন্স? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডহিয়ারেন্স? ক্রনিক ডিজিজে ইম্পর্টেন্ট, ধর নন কমিউনিকেবল ডিজিজ লাইক হাইপারটেনশন, লাইক ডায়াবেটিস, লাইক ডিসলিপিডিমিয়া require long term treatment. Sometimes dyslipidemia, but diabetes and hypertension require long term treatment. These are the non communicable disease, ঠিক আছে? তো এই লং টার্ম ট্রিটমেন্ট মানে হচ্ছে তখনই আছে প্রতিদিন যদি ওষুধ না খায় তাহলে কি হবে? there is some adverse effect on the patient or individuals, তাই তো? তাহলে what is the meaning of adherence? Adherence মানে কি? What is the meaning of adherence? Any understanding? It is the বল, রেগুলারলি ওষুধ খাচ্ছে কিনা, ঠিকই, যে রেগুলারলি যেরকম ভাবে অ্যাডভাইস করা রয়েছে সেরকম ভাবে খাচ্ছে কিনা। এটা যদি একটু ভালোভাবে বলা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেফিনেশন না, এভাবে মানে শর্টের মধ্যে ব্যাপারটাকে এনক্লোজ করা হয়। দ্য ডিগ্রি অফ patient's behavior or a person behavior, the degree to which a person behavior correspondent with agreed recommendation from a healthcare provider. কোন একটা পার্টিকুলার হেলথকেয়ার প্রোভাইডার বা কোন একজন ডক্টর যেটাকে অ্যাডভাইস করবে, তার সাথে যে পেশেন্টের বিহেভিয়ার বা পার্সনের বিহেভিয়ার কতটা ম্যাচ করছে, এটাই হলো দেখা। যে কোন একটা পার্টিকুলার ডিজিজের জন্য বা পার্টিকুলার ডিসএবিলিটিস জন্য কোনো একটা ডক্টর প্রোভাইড করেছে আপনি দিনে এই ওষুধটা একবার করে খাবেন ইন দেয়ার টাইম উইথ দিস পারোরাল বা ইনজেক্টেবল হোয়াট এভার দ্যাট ইজ, তাহলে সেইটা সে ডেইলি ফলো করছে কিনা। যে এই যে করেসপন্ডেন্স ব্যাপার, করেসপন্ডেন্স উইথ এগ্রিড রিকমেন্ডেশন। এই এগ্রিড রিকমেন্ডেশন কেন বলে? মানে কিসের এগ্রি করার ব্যাপার আছে? কোনো একটা থেরাপিউটিক ডিসিশন মেকিং আনলেস আইসিইউ বা আইসিইউতে হলেও বাড়ির লোকের পরামর্শ নেওয়া হয়, সাথে সাজেস্ট করা হয়, কনসাল্ট করা হয়। যে কোনো একটা পেশেন্ট
আর তার ফিজিশিয়ান যখন একটা টেবিলে এদিক ওদিকে থাকে, তখন দেয়ার ইজ এ এগ্রিড রিকমেন্ডেশন। এগ্রিড রিকমেন্ডেশন যে আপনাকে এই ওষুধটা দিলাম, আপনি এই ওষুধটা এইভাবে খাবেন। জেনারেলি ওরাল ড্রাগের ক্ষেত্রে প্রবলেম হয় না। কাদের ক্ষেত্রে প্রবলেম হয়? কমনলি হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়। কখন দেখা যায়? when you prescribe some insulin, পেশেন্ট বললো আমি ইনসুলিন নেব না, তখন তুই কি তোকে ইনসুলিন লিখে দিয়ে ছেড়ে দিবি? তাহলে সেখানে একটা এগ্রিড রিকমেন্ডেশনের ব্যাপার আছে। দেয়ার ইজ সাম একটা পয়েন্ট আসবে যেখানে দুজনেই এই থেরাপিউটিক অপশনে এগ্রি করবে যে এইটা আমার মনে হচ্ছে এইটাই আপনার জন্য ঠিক আছে, আপনি ইনসুলিন রিফিউজ করছেন, সে হয়তো লিখে দিল, নোট রাখতে হবে পেশেন্ট রিফিউজ টু টেক ইনসুলিন। বাট যে ইনসুলিন নিতে চায় না তাকে তুই ইনসুলিন দিবি সেটা তো হতে পারে না। কোনো একটা বাচ্চা ধরো 13-14 বছর বয়স, পেডিয়াট্রিক এজ গ্রুপ থেকে আস্তে আস্তে অ্যাডাল্ট এজ গ্রুপের দিকে আসছে, তখন কিন্তু তারপরেও তার ট্যাবলেটে অসুবিধা আছে, সে হয়তো ট্যাবলেট সোয়ালো করতে পারে না মেবি। তা তুই মনে হলো যে তুই ট্যাবলেট লিখবি, তুই সিরাপ হয়তো লিখতে কমফোর্টেবল নস, তাহলে কি তুই লিখে দিবি? তখন সে বললো আমি তো ট্যাবলেট খেতে পারি না। তাহলে দেয়ার ইজ এগ্রিড রিকমেন্ডেশন, এগ্রিড রিকমেন্ডেশন ফ্রম এ হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে এটা হচ্ছে একটা পার্সনের বিহেভিয়ার কোন এক্সটেন্ট পর্যন্ত যাচ্ছে টু ম্যাচ উইথ দ্য এগ্রিড রিকমেন্ডেশন ফ্রম এ হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে এইটা হচ্ছে অ্যাডহিয়ারেন্স, ঠিক আছে? ক্রনিক ডিজিজ গেল, অ্যাডহিয়ারেন্স গেল। এবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ নন অ্যাডহিয়ারেন্স ইন কেস অফ এ ক্রনিক ডিজিজ। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ নন? প্রথম কি হবে? poor control of the disease, delay in recovery, sometimes no recovery, hyperglycemia নিয়ে এসছে বা হাইপারটেনশন নিয়ে এসছে, তার হয়তো সাস্টেন হাইপারটেনশন থেকে গেল হাইপারগ্লাইসেমিয়া। তাহলে এরপরে সেকেন্ড স্টেজে কি হবে? ডিজিজ মে বি প্রোগ্রেস টু নেক্সট লেভেল অ্যাসোসিয়েটেড উইথ, আর কি হবে? অন্যান্য কোমরবিডিটিস গুলো বাড়বে। লাইক ইফ দেয়ার ইজ আনকন্ট্রোল ডায়াবেটিস, তাকে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলো বাড়তে থাকবে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি কি হতে পারে ডায়াবেটিসে? একটা মাইক্রো না, ওটা না, হাইপোগ্লাইসেমিয়া কি করে হবে? ডায়াবেটিক ফুড না, ওটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিক ফুড ইজ এ ম্যানিফেস্টেশন, ওটা বাইরে থেকে দেখতে পাচ্ছি ডায়াবেটিক ফুড হতে পারে, সেটাকে একটা বলা হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এক হচ্ছে নিউরোপ্যাথি, এক হচ্ছে নেফ্রোপ্যাথি, এক হচ্ছে রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি তুই যেটা ডায়াবেটিক ফুড বলছিস সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনে কি হবে? এটা হচ্ছে পেন সেন্সেশন চলে গেছে, কোনো একটা জায়গায় রিপিটেড ইনজুরি হয়ে যাচ্ছে, তার মানে নিউরোপ্যাথি থেকে হচ্ছে, ঠিক আছে? তাহলে সেরকম, তাহলে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ হয়ে যাবে, প্রোগ্রেশন অফ দ্য কোমরবিডিটিস হবে। নেক্সট, রিডিউসড ফাংশনাল এবিলিটিস অর পোর ডেইলি লাইফ, পোর মানে পোর কোয়ালিটি অফ ডেইলি লাইফ। ডায়াবেটিস স্যার, ডায়াবেটিক ফুড হলে তো তার একটা আলাদা ব্যাপার, তার ডিফারেন্ট লিমিটেশনস থাকে। যদি কারো জয়েন্ট ডিসফাংশন হয়, দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, সে প্রতিদিন প্রতি সপ্তাহে যেরকম শিডিউল রয়েছে সেরকমভাবে ড্রাগ নিচ্ছে না, তাহলে তার জয়েন্ট ডিফর্মিটি হবে, তখন তার লিমিটেশন ইন দ্য ডেইলি অ্যাক্টিভিটি হবে। তাহলে কোয়ালিটি অফ লাইফ, সে হয়তো আগে এখান থেকে কতটা যেতে পারতো, এখন সে যেতে পারছে না, উপর থেকে নিচে নামতে পারছে না, কোয়ালিটি অফ লাইফ উইল বি হ্যাম্পার্ড। তারপরে কি হবে? নেক্সট, তার হার্ট ফেলিওর পেশেন্ট, তার হার্ট ফেলিওর কন্ট্রোলে নেই, সে হয়তো রেগুলার ড্রাগ খাচ্ছে না বলেই কন্ট্রোলে নেই, রেগুলার ড্রাগ ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না বা সে নিতে পারছে না, সে যে কোনো কারণেই হতে পারে, অ্যাডিয়ারেন্স ঠিক নেই। তাহলে কি হবে? রিপিটেড হসপিটাল অ্যাডমিশন, রেট অফ হসপিটালাইজেশন উইল ইনক্রিজ দ্য রেট অফ হসপিটালাইজেশন, মানে ফ্রিকোয়েন্ট ভিজিট টু হসপিটালস, হসপিটাল স্টে বেড়ে যাবে। তারপরে কি হবে? হসপিটাল স্টে বাড়লে there is a financial burden on the family, on the individual, সেটাও হতে পারে। increase the cost of therapy, যে আগে কন্ট্রোল দেওয়া তো একটা অপেক্ষাকৃত অল্প ওষুধে অল্প টাকায় ভালো ছিল, সে যখন নন অ্যাডহিয়ারেন্ট হয়ে গেল, তারপরে ডিজিজ যখন ফ্লেয়ার আপ করলো, তখন প্রথমত কমাতে তাকে বেশি বেগ পেতে হলো, নেক্সট তাকে হয়তো অল্প ড্রাগে আর কাজ হচ্ছে না, তখন তাকে ইউ হ্যাভ টু প্রেসক্রাইব more drugs will leads to more cost, সেটা একটা ব্যাপার হতে পারে, সেটা কস্ট অফ দ্য থেরাপিটা বেড়ে যাবে। আর এটা কি হবে? যেটা হয় যে ট্রিটিং ফিজিশিয়ান, তার একটা ডিফেমেশন হতে পারে,
কেন ডিফেমেশন? যে এ তো রোগ ঠিক করতে পারে না বা রোগ ঠিক করতে অপারগ, এরকম একটা ব্যাপার চলে আসতে পারে। ঠিক আছে, সে তো চেষ্টা করেছিল, কিন্তু বিকজ অফ নন অ্যাডহিয়ারেন্স, বিকজ অফ not consuming the drug as prescribed by the physician, তখন সেখানে প্রবলেম শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেটা হতে পারে। আর কি হতে পারে? ফাইন্যান্সিয়াল বার্ডেন তো আসলে। আরেকটা হতে পারে যে গভর্নমেন্ট সেট আপ, এনি টাইপ অফ গভর্নমেন্ট সেট আপ, সেখানে কি হতে পারে? সেখানে একটা লোড পড়ে, হেলথ কেয়ার এর অ্যাসোসিয়েটেড যে এক্সপেন্ডিচার, সেখানে লোডটা বেড়ে যায়, বিকজ অফ দেয়ার ইজ ওয়েস্টেজ অফ রিসোর্সেস। ওয়েস্টেজ অফ রিসোর্স, কেন ওয়েস্টেজ অফ রিসোর্সেস? যে ড্রাগটা দিয়ে কন্ট্রোলে থাকতো, সেই ড্রাগটা দিয়ে সেই তো নন অ্যাডহিয়ারেন্ট থেকে সেই ড্রাগটা সে মিস ইউজ হলো, আলটিমেটলি কোনো কাজই হলো না ওই ড্রাগে। হয়তো অ্যামলোডিপিন 5 খেয়ে তার ব্লাড প্রেশার অনেক কন্ট্রোলে ছিল, কিন্তু সে ইন্টারমিডিয়েন্টলি খায়, আজকে খেলো, 3 দিন পরে, তারপরে আবার 7 দিন পরে ফিবোনাচি সিরিজে খেলো। ঠিক আছে, তাহলে কি হবে? তারপরে অ্যামলোডিপিনে হয়তো কাজ হচ্ছে না, ইউ হ্যাভ টু প্রেসক্রাইব মোর ড্রাগ অ্যালং উইথ অ্যামলোডিপিন। তাহলে কি এই অ্যামলোডিপিনটা ওয়েস্টেজ হলো এতদিন যেটা খেলো, সে যেটা ইট ইজ দ্য ওয়েস্টেজ অফ রিসোর্সেস। তাহলে ইট আর কি হবে? পেশেন্টের মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইল বি ইনক্রিজড। মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, ডেইলি লিভিং থেকে আরম্ভ করে, অসুস্থতা থেকে আরম্ভ করে, অ্যান্ড তার ডিপেন্ডিং অন কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডেথ, হাইপার টেনশন থেকে স্ট্রোক অ্যান্ড অন্যান্য মরবিডিটি, সেগুলো বেড়ে যেতে পারে। দিস are the problem when a person is not adherent to their daily treatment plan in case of chronic diseases. These are the negative effects. What are the factors that leads to non-adherence? মানে ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য নন অ্যাডহারেন্স? মানে এইগুলোর জন্য দেখা গেছে যে ডিফারেন্ট অ্যানালিসিস করে দেখা গেছে অনেকগুলো ফ্যাক্টর রেসপন্সিবল। মোস্ট কমন, মানে এবার হচ্ছে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর, যে পেশেন্ট তার দিকে কোন কোন প্রবলেম থাকলে অ্যাডহিয়ারেন্সের প্রবলেম হতে পারে। মোস্ট কমন কি হতে পারে? এল্ডারলি ইন্ডিভিজুয়াল, ফরগেটফুলনেস ইজ দ্য মোস্ট কমন প্রবলেম ইউ এনকাউন্টার দ্যাট হ্যাম্পার দ্য অ্যাডহিয়ারেন্স। ফরগেটফুলনেস, ফরগেটফুলনেস কি কারণে হতে পারে? তার এজ রিলেটেড সেরিব্রাল কর্টিক্যাল অ্যাট্রফি হয়েছে, সেটা থেকে হতে পারে, বা কোনো রকম রোগ, বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা সাইকোটিক ইলনেস লাইক পার্কিনসন্স হতে পারে, সেখান থেকে ডিমেনশিয়া হতে পারে, অ্যালজাইমার্স হতে পারে, ডায়াবেটিস ডিমেনশিয়া, স্ট্রোক হয়েছিল বা ইস্কেমিয়া হয়েছিল, সেখান থেকে ডিমেনশিয়া। তাহলে এল্ডারলি, তার সাথে এই প্রবলেম থাকতে পারে। আরেকটা প্রবলেম থাকতে পারে ফিজিক্যাল ইনক্যাপাবিলিটি বা ফিজিক্যাল ইনএবিলিটি, ভিজুয়াল প্রবলেম, মানে সে চোখে হয়তো দেখতে পায় না বা কম দেখতে পায়, বা পার্কিনসন্সে যেটা থাকে সিভিয়ার ট্রেমর, সেগুলোতেও কিন্তু অ্যাডহিয়ারেন্স হ্যাম্পার করে। ঠিক আছে, তাহলে সেটা একটা ফ্যাক্টর। এরপরে কি হতে হবে? যেমন পেশেন্ট উইথ সাইকিয়াট্রিক ইলনেস, সাইকিয়াট্রিক ইলনেসে দে আর আনঅ্যাওয়ার অফ দেয়ার ওন ওয়েলবিং, যে এই ওষুধটা খেলে যে তার ভালো হবে সেটা নিয়ে তার অ্যাওয়ারনেস নেই, একদমই নেই। ঠিক আছে, সে হয়তো ভায়োলেন্টলি রিয়াক্ট করছে, তাহলে আনঅ্যাওয়ার অফ দেয়ার ওন ওয়েলবিং। তারপরে কি থাকবে? আর কোন ফ্যাক্টর হতে পারে? ওভার কনফিডেন্ট ইয়ঙ্গার ইন্ডিভিজুয়াল, আমার কিছু হয়নি, আমি ওষুধ খাবো না, আমি কেন ওষুধ খাবো, যেগুলো কমনলি হয়, কম বয়সে বেশি হয়, রক্ত গরম। ঠিক আছে, তাহলে এইগুলো হতে পারে। আর কথা হতে পারে কিছু ধর পার্সোনাল কিছু বিলিফ রয়েছে, এই ওষুধটা খেলে মনে হয় আমার ওই সাইড এফেক্টটা হয়, আদৌ এটা মে নট বি ট্রু। ঠিক আছে, কিছু কালচারাল বিলিফ রয়েছে, যে টিভির ওষুধ খেলে মনে হয় আমার অন্য কিছু হয়ে যাবে, এরকম অনেক বিলিফ আছে। সোশ্যাল, কালচারাল, এই সমস্ত স্টিগমাগুলো রয়েছে, কিছু পার্সোনাল এরকম রয়েছে। আর কি হতে পারে? আর দেখা যাচ্ছে নন হোয়াইট রেসদের মধ্যে এইরকম ওভার কনফিডেন্স বা নন অ্যাডহিয়ারেন্সের ইয়েটা প্রবলতাটা অনেকটা বেশি, নন হোয়াইট রেস। ঠিক আছে, আর কিছুর জন্য হয়, আরেকটা হয় কনসার্ন অ্যাবাউট দ্য সাইড এফেক্ট মোর দ্যান এফেক্টস। সাইড এফেক্ট নিয়ে খুব বেশি চিন্তিত, গুগলাইটিসের যুগে এটা বেশি দেখা যায়। ঠিক আছে, গুগল করে হয়তো দেখলে এটা সাইড এফেক্ট, সবার আগে রেয়ারেস্ট সাইড এফেক্টটা হয়তো দেওয়া হয়েছে, চলো হয়ে গেল ওটাই সাইড এফেক্ট। হয়তো দেখা গেলো অ্যালোপিউরিনলে হয়তো সবার আগে দেওয়া হয়েছে স্টিভেন জনসন সিনড্রোম। ঠিক আছে, হয়ে গেল, পরের দিন এসে ডাক্তারকে অ্যাটাক করো, স্টিভেন জনসন সিনড্রোম আমার তো স্যার হতে পারে। হ্যাঁ, হতে তো সবাই পারে। ঠিক আছে,
এটাই হলো ব্যাপার। তাহলে সাইড এফেক্টের থেকে সাইড এফেক্ট নিয়ে যদি বেশি কনসার্ন হয় তখনই প্রবলেমটা আসবে। তারপরে তারপরে কি আসবে, এবার হচ্ছে এটা গেল পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। এরপরে যেটা হয় সেটা হচ্ছে থেরাপি রিলেটেড ফ্যাক্টর। থেরাপি রিলেটেড বা বলতে পারিস কন্ডিশন রিলেটেড ফ্যাক্টর। কন্ডিশন কিরকম, যে মনে করছে যে অ্যাসিমটোমেটিক পিরিয়ড মানে নো ডিজিজ, অ্যান্ড নো ডিজিজ, হ্যাঁ কোথায় যাবে, কি জন্য, হ্যাঁ তোমাদের ক্লাস কটা থেকে কটা পর্যন্ত? ক্লাস কটা থেকে কটা পর্যন্ত অ্যালটেড ক্লাস? বাকিরা বল, ওরা বলতে পারবে না, সিলেক্টিভলি ভুলে গেছে। তোদের ক্লাসে অ্যালটেড টাইম কটা থেকে কটা? 2টা থেকে 4টা। কটা বাজে ঘড়ি দেখ, ঘড়ি দেখ, মোবাইল চালা, মোবাইলটা অন কর, দেখতে পাবি। অ্যাটেন্ডেন্স পাবি না, চলে যাও, অসুবিধা। রোল নাম্বার কত কত? আর কে যাবে? 40 14, চলে যাও। এবার হচ্ছে কন্ডিশন রিলেটেড ফ্যাক্টর, মানে অ্যাসিমটোমেটিক ফেজ মিন্স নো ডিজিজ। দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই মুহূর্তে আমার জয়েন্ট ফ্লেয়ার আপ নেই, জয়েন্ট পেন নেই, আমি হাঁটতে পারছি, চলতে পারছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার ডিজিজ নেই। সেই জন্য আমার যে সাপ্তাহিক যে মিথোট্রেটেড দেওয়া ছিল সেটা আমি বন্ধ করে দিলাম, উইকলি ওয়ান্স ডোজ বন্ধ করে দিলাম। কদিন পরে ডিজিজ ফিরে আসলো, দ্যাট ইজ এ টাইপ অফ নন অ্যাডহারেন্স। তাহলে এটা একটা মিসকনসেপশন থাকে। আরেকটা হয় ডিপ্রেশন অর হোপলেসনেস। ওষুধকে যার ধর ডিপ্রেশনে ভুগে, সেটা এমনি হোপলেসনেস রয়েছে, আর ওষুধ খেয়ে আর কি হবে, এরকম একটা ফিলিংস চলে আসে। আর এটা হচ্ছে মাল্টিপল ডিজিজ মিনস মাল্টিপল ড্রাগস, প্রচুর ড্রাগস, তখন একটা মনে হয় একটা ডিপ্রেশন আসে, সেটাও একটা সামটাইমস ফ্যাক্টর। নেক্সট হচ্ছে পেশেন্টের এমন কিছু ফ্যাক্টর যে সেখানে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সিটি অফ দ্য রিচুয়াল। কোনো একটা ড্রাগ বলেছিস সকালবেলায় খেতে, কোনো একটা ড্রাগ বলেছিস খাবার 1 ঘন্টা আগে খেতে, কোনো একটা ড্রাগ বলা হয়েছে খাবার 2 ঘন্টা পরে খেতে। এই যে কমপ্লেক্সিটিটা সে বুঝতে পারছে না, ঠিক আছে, যে কোন ওষুধ কখন খেতে হবে। হি অর শি মে বি ইলিটারেট হতে পারে, তাহলে বেশি প্রবলেম হতে পারে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, এনি টাইপ অফ প্রবলেম ক্যান বি দেয়ার, তাহলে সেইটা একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সিটি অফ দ্য রিজিমেন অ্যান্ড সামটাইমস সাইড এফেক্ট অ্যান্ড টলারেবিলিটি ইস্যু। সাইড এফেক্ট মানে যে কোনো একটা পার্টিকুলার প্রায়োসিন দেওয়া হয়েছে, ইন কেস অফ হাইপারটেনশন অন্যান্য সমস্ত কিছু দেখে প্রায়োসিন দেওয়া হয়েছে। প্রায়োসিনের মোস্ট কমন সাইড এফেক্ট কি হয়? ইট ইজ অ্যান আলফা 1 ব্লকার। প্রায়োসিনের সাইড এফেক্ট কি হয়? মোস্ট কমন সাইড এফেক্ট পোস্টুরাল হাইপোটেনশন। কখন নিতে বলা হয় যেন ড্রাগটা, কখন খেতে বলা হয়? মানে বেড টাইমের আগে, তাই তো, টু রিডিউস দ্য চান্সেস অফ পোস্টুরাল হাইপারটেনশন হয়, যাতে সে পড়ে না যায়, কারণ রাত্রিবেলা সে ঘুমাবে। এইবার ধর তারপরে সে বাথরুমে উঠতে গিয়ে সে গেল পড়ে, পোস্টুরাল হাইপোটেনশন হয়তো হলো, পরের দিন থেকে সে খাওয়া বন্ধ করে। তাহলে এই যে সাইড এফেক্ট রিলেটেড ইস্যু, এইটাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে এইটা না হলে হয় না, ঠিক আছে। তাহলে এই মেবি ইস্যু সাইড এফেক্ট রিলেটেড ইস্যু, তাহলে প্রথমে অ্যাওয়্যার করতে হবে এবং ঠিকঠাক ভাবে অ্যাওয়্যার, এমন ভাবে অ্যাওয়্যার করতে হবে যাতে সে ভয় না পায় আবার, সেটা একটা ইস্যু। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে সোসিও মানে ডেমোগ্রাফিক ইস্যু বলতে হবে, বা সোসিও ইকোনমি রিলেটেড ইস্যু। প্রথম হচ্ছে ইকোনমি রিলেটেড ইস্যু, কিসে আছে? ড্রাগ কেনার হয়তো পয়সা নেই, ঠিক আছে, যে ড্রাগের যে কস্ট সেটা সে বিয়ার করতে পারছে না, মোস্ট কমন ইস্যু। এইখানকার মতো যা সোসিও ইকোনমিক স্ট্যাটাস পপুলেশন এখানে বিলং করে, কোনো একটা লিখলে হয়তো কেনার ক্ষমতা নেই, মোস্ট কমন। কাদের ক্ষেত্রে কেনার ক্ষমতা বেশি নেই? আরো যারা ধর এল্ডারলি পার্সন, রিটায়ার্ড পার্সন, তাদের কাছে টাকা পয়সা এমনি কমে গেছে, এখন আর স্যালারি পায় না, এখন মে লিভ অন কিসের উপরে থাকে? পেনশন, তাই তো, বা অনেক সময় ফ্যামিলিতে মানে পেনশনও থাকে না, তাদের একটা ব্যাপার আছে।
এল্ডারলি উইথ ফরগেটফুলনেস, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, তারা বাড়িতে নেগলেক্টেড থাকে। পার্সন উইথ ফিজিক্যাল ইনএবিলিটি, বা কোনো একটা অ্যাক্সিডেন্টে হয়তো তার কিছু একটা লিম্ব লস হয়েছে, তারপর থেকে সে হয়তো বাড়িতেই থাকে। হি অর শি মে বি নেগলেক্টেড মোস্ট লাইকলি বিকজ অফ ডিফারেন্ট কনস্ট্রেন্টস, সেটা হতে পারে। তাহলে দিস আর দ্য কজ, সোশিও ইকোনমিক কজ। অ্যান্ড ওয়ান অফ দ্য আরেকটা কজ ইলিটারেসি। ইলিটারেসি থাকলে কি সে বুঝতেই পারছে না কি বলা হচ্ছে, কারণ সে পড়তে পারছে না। পড়তে না পারলে কি হবে, সে লাল নীল হলুদ সবুজ ওষুধ বলবে। কালার দেখে তো ওষুধ বলাটা সম্ভব নয়, সেটা মনে রাখাটাও খুব ডিফিকাল্ট। তাহলে সেটা একটা প্রবলেম হতে পারে, ইলিটারেসি। নেক্সট হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড ইস্যু। হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড ইস্যু কি হবে, মোস্ট কমন যেটা হয় যে পোর কমিউনিকেশন or poor relationship between patient and healthcare provider. poor communication ঢোকার আগেই হয়তো প্রেসক্রিপশন হয়ে গেল, মানে এত পেশেন্ট, এবং সেটার মধ্যে ডিফারেন্ট রিজনস আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ল্যাক অফ যে মিউচুয়াল থেরাপিউটিক ডিসিশন মেকিং ক্যাপাসিটি, সেখানে ল্যাকিং রয়েছে। ল্যাকিং ইন দ্য মিউচুয়াল থেরাপিউটিক ডিসিশন মেকিং ক্যাপাসিটি, যে আপনি এটা খেতে পারবেন না, আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না, এই যে কোশ্চেন, সেগুলো এখানে আসেই না। এবার সেটা ডিফারেন্ট কিছু, যেমন ধর কখন এগুলো ইম্পর্টেন্ট, যেমন ওভার বার্ডেন্ড হেলথ কেয়ার সিস্টেম। ফিজিশিয়ান হয়তো একজন, ওকে পেশেন্ট দেখতে হচ্ছে সকালবেলা 9টা থেকে বসে আছে, সে হয়তো পেশেন্ট দেখছে হয়তো 130 জন, দুটোর মধ্যে দেখতে হবে বা 3টে বা 4টের মধ্যে দেখতে হবে। একজনের পক্ষে সেরকম বিয়ার করা মেন্টালিটি, মানে সেই পজিশনে বসে বিয়ার করা ইজ ভেরি ডিফিকাল্ট। তখন এই ল্যাক অফ কমিউনিকেশন, ইলিটারেসি, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ মিউচুয়াল থেরাপিউটিক ডিসিশন মেকিং ক্যাপাসিটি, সবগুলো ল্যাক হয়। বিকজ ইন্ডিভিজুয়ালস পেশেন্টের সাথে হেলথ কেয়ার প্রোভাইডারের যে টাইম স্পেন্ডিং, সেটা অনেকটাই কমে, সেখানে একটা থাকে। আর একটা ল্যাক অফ অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইন কেস অফ হিলি রিজিয়ন। তো এখানে জানেন, এখানে যদি মেডিকেল কলেজ না থাকতো, তাহলে এদের হেলথ কেয়ার সিস্টেমটা কোথায় হতো, বা একটু এদিকে গেলে হেলথ কেয়ার সিস্টেমটা কোথায় ছিল। তার মানে ল্যাক অফ অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার সিস্টেম, সেটা একটা রিজন হতে পারে। সেখানে আর একটা কি হতে পারে, ল্যাক অফ কন্টিনিউয়াল কেয়ার। মানে এই যে কোনো একটা পার্টিকুলার হাইপার টেনশনের জন্য যে কন্টিনিউয়াস কেয়ার দরকার, সেটা দেখা গেল কোনো একটা সেন্টারই ওষুধটা প্রোভাইড করে। বিভিন্ন সরকারি হসপিটাল থেকে হয়তো হাইপার টেনশন, ডায়াবেটিসের ওষুধ প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্ট, কিন্তু সেই পেশেন্টের সেখানে যাওয়ার মতো ক্ষমতা বা সেখানে যাওয়ার মতো বিলাসিতা কিছু কিছু সময় সেখানে হয়তো তার নেই। সে ডিফারেন্ট রিজন, সোশিও ইকোনমিক স্ট্রাটার জন্য। ধরছে ডেইলি লেবার, তখন সেখানে মাঠে কাজ করাটা হয়তো তার ইম্পর্টেন্ট, সেখানে ওষুধ নিতে যাওয়াটা সেকেন্ডারি। ওষুধ না খেলে হয়তো 1 দিন 2 দিন বেঁচে যাবে, কিন্তু ভাত না খেলে কতদিন বাঁচবে, দ্যাট ইজ এ প্রবলেম। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট তার কাছে, হচ্ছে মাঠে ধান কাটতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ওষুধ নিতে যাওয়ার থেকে। These are the factors that are the barriers of adherence. This has to be addressed with properly. Ebar how to improve the adherence? So what are the measures to be taken to improve the adherence? প্রথমে গেল হচ্ছে প্রবলেমস অফ নট অ্যাডিয়ারেন্স, তারপরে আসলো হচ্ছে যে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ অ্যাডিয়ারেন্স, কি কি আছে ব্যারিয়ার্স অফ অ্যাডিয়ারেন্স, এরপর হচ্ছে কিভাবে অ্যাড্রেস করা যায় এই প্রবলেম। প্রথমে যেটা বলা হয়, এনশিওর এ ফ্রি এনভায়রনমেন্ট টু দ্য পেশেন্ট, মানে পেশেন্ট যাতে সেখানে নিজেকে এক্সপ্রেস করতে পারে, সো দ্যাট দে ক্যান এক্সপ্রেস দেমসেলস আউট, ঠিক আছে। একটা ফিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, একটা অ্যাংজাইটি ওরি ফ্রি এনভায়রনমেন্ট ইজ রিকোয়ার্ড। কিভাবে আসবে, প্রপার কমিউনিকেশন, এমপ্যাথেটিক কমিউনিকেশন, প্রপার ইন্ট্রোডাকশন, ঠিক আছে, তার সাথে ভালোভাবে কথা বলে সেগুলো এমপ্যাথেটিক কমিউনিকেশন, যেটার উপর জোর দেওয়া হয়, এমপ্যাথেটিক কমিউনিকেশন, এর উপর করে তাকে একটা স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়, সো দ্যাট হি অর শি ক্যান এক্সপ্রেস দেমসেলস ফ্রিলি। আর এক্সপ্রেস দেমসেলস ফ্রিলি হলেই তখন দেখবি হয়তো যে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আসবে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য নন অ্যাডহারেন্স, সেগুলো হয়তো এক্সপ্লোর করা যেতে পারে। আর কি হয় নেক্সট, এগুলো সবই বলা হয় যে
বিল্ডিং এ রিলেশনশিপ, একটা ভালো রিলেশন যদি প্রোভাইড করা যায়, রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যে আমি তার প্রবলেমটা বুঝতে পারছি, সে তাকে সময় দিচ্ছে বা সময় দেওয়া হচ্ছে, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, প্রপার ট্রাস্ট, যে তার সেখানে বিশ্বাস তৈরি হয়েছে, সেটা ভালো ব্যবহারের মধ্যে দিয়ে বেসিক্যালি আসে। দুধ ছাই করলে তো আসবে না, ঠিক আছে? সেটা যদি আসে তখন সেখানে একটা পেশেন্টের অ্যাডহিয়ারেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাডহিয়ারেন্স যেই বাড়বে, পেশেন্ট আউটকাম বাড়বে, পেশেন্ট আউটকাম ভালো হবে, পেশেন্ট আউটকাম যদি ভালো হয়, পেশেন্ট স্যাটিসফ্যাকশন উইল বি অলসো ইনক্রিজড, ঠিক আছে? তাই এটা দেখতে হবে। আর কি, সামটাইম ইনভলভ ইউর পেশেন্ট ইন হিজ অর হার ওন থেরাপিউটিক ডিসিশন মেকিং প্রসিডিউর। কিভাবে করা হয়, যে আপনার জন্য আপনি বলা হলো যে আপনার জন্য হয়তো আমি এই ট্রিটমেন্ট প্ল্যান আছে এবং দ্যাট ইজ নট আউট অফ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট লাইফ, যে আপনার জন্য এই ট্রিটমেন্ট অপশন আছে, এর মধ্যে বেস্ট কোনটা হবে সেটা আপনি আপনার চুজ করুন। তাহলে কি, তাহলে ইফ হি অর শি ইজ ইনভলভড ইন হিজ অর হার ওন ট্রিটমেন্ট প্ল্যান, তাহলে ভালো হবে কি, তাহলে তার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, দ্যাট উইল লিড টু মোর অ্যাডহিয়ারেন্স বা স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স বা বেটার অ্যাডহিয়ারেন্স, তাহলে সেখানে পেশেন্ট আউটকাম ভালো হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? তারপরে নেক্সট আর কি করা যেতে পারে, এইগুলো সবই, এগুলো যে পেশেন্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা। নেক্সট, যে ডু নট রাইট ডাউন বা ডু নট অ্যাডভাইস ইন প্রচুর, হয়তো আমি তাকে ডেইলি লাইফ অ্যাক্টিভিটি বা বলতে পারি লাইফস্টাইল মডিফিকেশন একসাথে অনেকগুলো বলে দেওয়া, মাল্টিপল লাইফস্টাইল মডিফিকেশন, মাল্টিপল। আজকে সব থেকে বেশি এটা হয়, দেখবি গেলে ডায়েটিশিয়ানদের কাছে এমন এমন বলবে যে সেটা হয়তো সকালবেলায় উঠে আপনি চিয়া সিড খাবেন বা ফ্ল্যাক্স সিড, দুপুরবেলায় এই দিয়ে এই খান, 3টে আমন্ড খান, ওই খেয়ে থাকা যায়? ফট করে একটা সাধারণ মানুষ ওয়ার্কিং এনভায়রনমেন্টে থাকা যায় না। তো সেইগুলোকে কাউন্টার করতে, যে তাকে তো ভাবতে হবে যে সেই লোকটা কি করে বা কিরকম আছে, তার লাইফস্টাইল কি, স্টেপ ওয়াইজ মডিফাই করতে হবে, একবারে হবে না, সেই টাইমটা তাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে ডু নট ক্লামজি করে দিলে হবে, ফ্রি স্পেস রাখতে হবে, ঠিক আছে? প্রচুর মেডিসিন, হয়তো দেখা গেলো প্রচুর অনেকগুলো মাল্টিপল কোমরবিডিটিস নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করেছে, তাকে যদি সব কটার জন্য দেখা গেলো অ্যাভারেজ আমি 3টে করে ড্রাগ লাগছে, হয়তো দ্যাট আর অল রিকোয়ার্ড বাট দ্যাট আর নট এসেনশিয়াল, এই মুহূর্তে হয়তো দরকার। তাকে বলা হলো আপনার এতগুলো ডিজিজ রয়েছে, আপনার এই রয়েছে, ফার্স্টে এইগুলো আগে ঠিকঠাক হোক বা টু সাম এক্সটেন্ট কন্ট্রোলে আসুক, তারপরে অল্প অল্প করে অ্যাড করা যাবে। তাহলে এই যখন তাকে স্পেসটা দেওয়া হবে, তখন সে বুঝতে পারবে, রিয়েলিটি বুঝতে পারবে, তখন এসেনশিয়ালিটি বুঝতে পারবে, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, তাহলে সেখানে একটা ইমপ্রুভমেন্টের চান্স থেকে যায়। তাহলে ইফ ইউ আর প্রেসক্রাইবিং এসেনশিয়ালস অনলি and if multiple drugs are essential, then take time to explain why it is essential to them, সময় নিয়ে এক্সপ্লেন করে দাও যে না এটা এই জন্য এসেনশিয়াল, এটা না হলে এই এই ব্যাপার, এটা না হলে এই এই ব্যাপার। তারপরে টেল দেম why and how, why these drugs are prescribed and why this treatment regimen is prescribed for you, কেন আমি এটা আপনাকে দিলাম, and how you will be benefited from this treatment, সেটা তাকে প্রপারলি এক্সপ্লেন করো, তখন সে নিজের ভালোটা বলে, তো অনেকেই বোঝে, নিজের ভালোটা বুঝতে পারলে যদি তার অ্যাডহিয়ারেন্স বাড়ে। তারপরে কি, শেয়ার সাম সাকসেস স্টোরি, যে আপনার মতো এরকম ডিজিজ ছিল অন্য একটা পেশেন্টের, কিন্তু সে এখন ভালো আছে, আপনিও ভালো হবেন, গিভ সাম হোপ। আর এটা বলা হয় স্মার্ট রেজিমেন্ট। স্মার্ট রেজিমেন্ট এটাকে বলা হয় যে কোনো একটা থেরাপিউটিক গোল সেট করে দাও, থেরাপিউটিক গোল মানে সেটাকে বলা হয় স্মার্ট রেজিমেন্ট। স্মার্ট মানে স্পেসিফিক, ধরুন গ্লুকোজ লেভেল রয়েছে, ফাস্টিং গ্লুকোজ লেভেল হয়তো রয়েছে 250 মেবি, বললো যে 3 মাসের মধ্যে আপনাকে এটা 130-এ নিয়ে আসতে হবে, তার জন্য আপনি এই এই জিনিস ফলো করুন, দ্যাট ইজ স্পেসিফিক। একটা যে 130 সেট করে দেওয়া, দ্যাট ইজ স্পেসিফিক। স্পেসিফিক। এম ফর মেজারেবল, blood glucose can be measurable. A for action oriented, daily activity, 30 minutes daily brisk walk or any type of physical activity, measurable.
অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড, তারপরে আর ফর রিলিফ হ্যান্ড, যে সেই রকম ভাবেই দিতে হবে যেটা এর সাথে রিলিফ হ্যান্ড, অর রিয়েলিস্টিক, অ্যান্ড টি ফর টাইম, এই যে 3 মান্থ যে গোল ঠিক করে দেওয়া হলো, এরকম কিছু গোল ঠিক করে দেওয়া। নেক্সট আর কি হয়, ইনভলভ দ্য পেশেন্ট ইন হিজ অর হার ওন মনিটরিং অফ দ্য ডিজিজ, লাইক ব্লাড প্রেশার কন্ট্রোল কতটা হয়েছে, এভরি 7 ডেজে একবার করে আপনি গিয়ে মেপে নিন, দেন নোট ডাউন করে রাখুন। এসএমবিজি একটা জিনিস হচ্ছে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসে স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট, টাইপ 2 ডায়াবেটিসেও ইম্পর্টেন্ট, বাট স্পেসিফিক্যালি টাইপ 1 ডায়াবেটিসে ইজ মোর ইম্পর্টেন্ট। এ সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, ইনভলভ দ্য পেশেন্ট ইন মনিটরিং হিজ অর হার ওন ডিজিজ, বা কতটা কন্ট্রোল হচ্ছে সেটা। আর হচ্ছে অ্যাড্রেস দ্য ব্যারিয়ার্স অফ অ্যাডহিয়ারেন্স, সেরকম এইরকম যদি ফ্যাক্টরগুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস করো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, শেয়ার দ্য সাকসেস স্টোরি, যে আপনার তো আগে 250 ছিল, 3 মাস পরে 140 হয়নি তো কি, 130 হয়নি তো কি হয়েছে, 145 হয়েছে, দ্যাট ইজ নট এ ভেরি ব্যাড। এটা এরকম করলে পেশেন্টের কিছুটা ইমপ্রুভমেন্ট হয়। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস ইউ ক্যান ইমপ্রুভ। এইবার যেটা হয় এরপরে যেটা আসছে, হোয়াট আর দ্য মানে ডিউরিং প্রেসক্রাইবিং, যে কি কি জিনিস করলে এই অ্যাডহিয়ারেন্স গুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাডহিয়ারেন্স প্রপার হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম ওই যে বললাম, ইনভলভ দ্য পেশেন্ট হিজ অর হার ওন ট্রিটমেন্ট প্ল্যান, দেন গো ফর রেশনাল প্রেসক্রাইবিং, যেখানে এসেনশিয়ালস গুলোই থাকবে, ঠিকঠাক গুলোই থাকবে। তারপরে কি লেজিবল হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং ক্যালিগ্রাফি করতে হবে না, বাট সেটা যেন স্পষ্ট হয়, বোঝা যায়। 3-4টে ইসিজি গ্রাফের মতো থাকলে সেটা বোঝা যায় না। এবং কি সেখান থেকে ভুলভাল ড্রাগের প্রেসক্রিপশনও হয়তো ফার্মাসিস্ট ডিসপেন্স করে দেবে, সেটা তার দরকার নেই, বা সেটা হয়তো অন্যরকম এফেক্ট তৈরি করবে সেটা। তাহলে লেজিবল হ্যান্ডরাইটিং। নেক্সট, গো ফর সিম্পলার ট্রিটমেন্ট রেজিমেন, ইনিশিয়ালি স্টার্ট উইথ সিম্পলার, কোনো একটা পার্টিকুলার ডিজিজ, তার জন্য সিম্পল ট্রিটমেন্ট রেজিমেন, গাদা ড্রাগ বা অনেকগুলো ড্রাগ, that is also according to the standard treatment guideline, but it may not be required in that stage of the disease, particular disease তে হয়তো সেরকম দরকার নেই। তাহলে সিম্পলার ডোজিং রেজিমেন, ইউজ ড্রাগস উইথ লেস ফ্রিকোয়েন্ট ডোজিং ইন্টারভাল, দিনে যদি একবার হয় খুব ভালো হয়, দিনে 2বার মেনে নেওয়া যায়, দিনে যদি 5বার হয়, যেমন হচ্ছে অ্যাসাইক্লোভির দেওয়া হয় অনেক সময় 5বার, খুব অসুবিধা হয়, 5বার ধরে সারাদিন ওষুধ খেতে হবে, সকাল 10টায় খেলে আবার একটু পরে, আবার তারপরে একটু পরে, যতক্ষণ জেগে থাকবে অসুবিধা হয়। তাহলে লেস ফ্রিকোয়েন্ট ডোজিং রেজিমেন ইজ প্রেফার্ড। ইউজ লো কস্ট জেনেরিক মেডিসিন ইন কেস, কখন, যখন সেখানে ইকোনমিক ফ্যাক্টর ইজ এ ব্যারিয়ার টু অ্যাডহিয়ারেন্স, ইকোনমিক ফ্যাক্টর ইজ এ ব্যারিয়ার টু অ্যাডহিয়ারেন্স, যখন সেখানে মাল্টি ড্রাগ, যেমন জেরিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে প্রচুর ড্রাগ, প্রচুর কোমরবিডিটি থাকে, চান্সেস অফ কোমরবিডিটিস আর নাম্বার অফ কোমরবিডিটিস আর হাই, মাল্টিপল কোমরবিডিটিস, তার সাথে কি থাকবে, তখন সেখানে প্রচুর ড্রাগ থাকবে, তখন ইউজ ফিক্সড ডোজ কম্বিনেশন, যাতে পিল বার্ডেনটা কমে যায়, ফিক্সড ডোজ কম্বিনেশন ইউজ করলে হবে। ইউজ রেডি টু ইউজ ড্রাগ, মানে প্রেসক্রাইব রেডি টু ইউজ ড্রাগ, রেডি টু ইউজ ড্রাগ ইউজ করলে কি হবে, যে কোনো একটা ড্রাগ যদি কম্পাউন্ড করতে হয়, যে ধর ওয়ারেস যদি বাড়িতে জন্য গুলে খাওয়াটা বেশি সুবিধাজনক না রেডি টু প্যাক থাকলে বেশি সুবিধাজনক, এরকম রেডি টু ইউজ ড্রাগ হলে বেশি সুবিধা হয়। কনসিডার দ্য সেফটি অর বলতে পারিস অ্যাডভার্স এফেক্ট প্রোফাইল অ্যান্ড টলারেবিলিটি ইস্যু। অ্যাডভার্স এফেক্ট প্রোফাইল, কোন পেশেন্টের কোন অ্যাডভার্স এফেক্ট হলে প্রবলেমেটিক হবে সেটা বুঝতে হবে। আর কি করতে হবে, কনসিডার দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট, যদি পেশেন্টের ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়, যদি পেশেন্টের অন্যান্য কিছু ডিসএবিলিটিস থাকে, যদি পেশেন্টের অন্য কোনো ফাংশনাল ডিসএবিলিটিস থাকে, তাহলে সেগুলোকে কনসিডার করতে হবে। ইউজ ড্রাগস অর ইউজ ট্রিটমেন্ট রেজিমেন দ্যাট ফিট উইথ পেশেন্টস ডেইলি রুটিন, মানে এমন হয়তো ওষুধ দিলাম না যে সকালবেলায় ভোরবেলায় উঠে খেতে হবে বা রাত্রিবেলায় মাঝরাতে উঠে খেতে হবে, এইরকম ট্রিটমেন্ট রেজিমেন শুড নট বি প্রেসক্রাইব, ঠিক আছে। আর এটা যে there should be clear advice regarding
how many times the prescription should be refilled and when to revisit, মানে কতবার এই প্রেসক্রিপশনটা ভাঙিয়ে ভাঙিয়ে ওষুধ খাবে। ওষুধ দেওয়া হলো হয়তো 3 বার এক প্রেসক্রিপশন দিয়ে, আর 3 মাস পরে হয়তো বলা হলো একবার আপনি দেখিয়ে যাবেন, রিভিজিট। তাহলে এইটাকেও ক্লিয়ার মেনশন করে রাখতে হবে। দিস আর দ্য, অ্যান্ড লাস্ট যেটা বলে দিচ্ছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস বাই ইউ ক্যান measure, you can monitor the adherence. The different methods to encounter adherence, ঠিক আছে, বা বলতে পারি ডিফারেন্ট টুলস টু মনিটর অ্যাডহেরেন্স। তার মধ্যে একটা হচ্ছে যেটা আগে টিভি ট্রিটমেন্টে করা হতো, দ্যাট ইজ ডটস থেকে করা হতো, ডাইরেক্ট অবজারভেশন কেমোথেরাপি শর্ট কোর্স, মানে ডাইরেক্টলি অবজার্ভ ওয়েতে যদি পেশেন্টকে ওষুধ দেওয়া যায়, যেটা আগে ডটসে ছিল ডাইরেক্ট অবজারভেশন, তাহলে সেখানে অ্যাডহেরেন্স মিস হওয়ার চান্সেস নেই। টিবি পেশেন্টকে প্রতি সপ্তাহে আপনি 3 দিন আসবেন, আপনি সোম বুধ শুক্র, আপনি মঙ্গল বৃহস্পতি শনি আসবেন, দাঁড়াবে, ওষুধ দিয়ে দেবে, পাশে একজন জল নিয়ে থাকবে, ওষুধ খেয়ে নেবে, চলে যাবে। ডাইরেক্ট অবজারভেশন। আর কিভাবে অবজার্ভ করা যেতে পারে ডাইরেক্ট অবজারভেশন, যে পার্টিকুলারলি আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট অফ সাম মেটাবোলাইট অর ড্রাগস ইন দ্য ব্লাড অর ইউরিন, মানে ব্লাডে অর ইউরিনে পার্টিকুলার কোনো একটা ড্রাগের মেটাবোলাইট, সেটার আইডেন্টিফিকেশন মেজারমেন্ট করে দেখে নেওয়া। সেটা কি দিয়ে করা হয় রে? আইডেন্টিফিকেশনটা বাদ দে, মেজারমেন্ট অফ এ পার্টিকুলার ড্রাগ অর মেটাবোলাইট ইন দ্য ব্লাড অ্যান্ড ইউরিন, এটা কোথায় পড়েছিস আগে? থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, তাই তো? থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করে অনেক সময় অ্যাডহেরেন্স চেক করা হয় অনেক ড্রাগের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে আইডেন্টিফিকেশন and measurement of particular marker in the blood or tissue, কোন একটা পার্টিকুলার ব্লাড অর টিস্যু মার্কার দিয়ে, ধর ইয়ের সময় কি দেখা হতো, কোভিড এর সময় কোন একটা মার্কার মনে পড়ছে, সেটা ডাইরেক্টলি রিলেটেড নয়, ইনডাইরেক্টলি রিলেট করে বোঝা যাচ্ছে যে ডিজিজ সিভিয়ারিটি এখন কি রকম আছে। ইন্টারলিউকিন 6 মনিটর করা হতো, তোর জানিস কিনা জানি না, তখন মনিটর করা হতো। যেমন ধর রিউমাটয়েড আর্থারাইটিসে ইনিশিয়ালি সিআরপি মনিটর করা হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন করা হয়, তো সি রিঅ্যাক্টিভ প্রোটিন তো বেড়ে গেল মানে কি, তার মানে ইনফ্ল্যামেটরি মার্কার বেড়েছে, তার মানে ইনফ্ল্যামেশন বেড়েছে, কিন্তু তার সাথে তো জয়েন্ট পেন বা এগুলোর সাথে ওই রকম রিলেশন নেই, কিন্তু সিআরপি হচ্ছে ইনডাইরেক্টলি মনিটর করা হয়, তাই তো? মনিটর করে দেখা হয় যে ডিজিজ সিভিয়ারিটি কিরকম হয়েছে। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর। এবার হচ্ছে ইনডাইরেক্ট, এগুলো ডাইরেক্ট অবজারভেশন। এছাড়া আর কি কিভাবে করা হয়? স্পেসিফিক কোশ্চেনিয়ার দিয়েও অনেক সময় মনিটরিং করা হয় অ্যাডহেরেন্স মনিটরিং, যেমন মরিস্কি MORISKY মরিস্কি স্কেল দিয়ে মনিটর করা হয়। মরিস্কি স্কেল এটা স্ট্রাকচার্ড অ্যান্ড ভ্যালিডেটেড 8 আইটেম কোশ্চেনিয়ার, স্ট্রাকচার অ্যান্ড ভ্যালিডেটেড 8 টাইপের, তাতে 8টা কোশ্চেন থাকবে, সেটা দেখে দেখে পেশেন্টকে উত্তর দিতে হবে। আর এটা হয় সেলফ রিপোর্টিং, পেশেন্ট সেলফ রিপোর্টিং করবে, এসে সেলফ রিপোর্ট করবে যে সে ওষুধ খেয়েছে কিনা না খেয়েছে কিনা, কিন্তু সেখানে বায়াসনেসের সম্ভাবনাই বেশি থাকে। আর কি থাকে, পেশেন্টকে অনেক সময় বলা হয় পিল কাউন্ট মেথড, যে এমটি স্ক্রিপ্ট অথবা যা ওষুধ রয়েছে সেগুলোকে নিয়ে আসতে বলা হয়, দিয়ে তারপরে দেখা হয় যে কতদিন আগে ডিসপেন্স করা হয়েছিল অ্যান্ড কতগুলো বাকি আছে, সেইখান থেকে একটা প্রতিদিন ডোজেজ ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল ডিউরেশন দেখা হলো, আর এখানে কতগুলো এমটি স্ক্রিপে কতগুলো বা স্ক্রিপে কতগুলো ড্রাগ রিমেইনিং রয়েছে সেটা দেখা হয়। তাহলে সেখান থেকে একটা এস্টিমেশন পাওয়া যায় অ্যাডহেরেন্স। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি, যেমন পেশেন্টের সেলফ রিপোর্টিং এ রিকল বায়াস থাকে। রিকল বায়াস মানে সে ওভার এস্টিমেশন দিচ্ছে, সে বলছে কালকে ওষুধ খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, কালকে রাতে খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, হয়তো খাই, বলতেই পারে, সেটা তো ওই মুহূর্তে বোঝানো সম্ভব নয় বা বোঝা সম্ভব নয় এটা ট্রু না এটা মিথ্যে কথা, সেটা তো বোঝা সম্ভব নয় সেই মুহূর্তে। এবারে সেরকম হচ্ছে পিল কাউন্ট মেথডের প্রবলেমটা কোথায়, পেশেন্ট তো আসার সময় ইচ্ছা করে ওষুধ ফেলে দিতে পারে, সে দেখাতে চাইতেই পারে যে আমার অ্যাডহেরেন্স খুব ভালো, কারণ সেটা ফিজিশিয়ানের কাছে একটা গুড উইল বিয়ার করবে, ঠিক আছে। সে হয়তো ভয় পাচ্ছিল যদি গেলে কিছু বলে, সেটা থেকে বলে বেঁচে যাবে, যে আমাকে হয়তো বকাবকি করবে, আপনি ওষুধ খাননি কেন খাননি, সেটা থেকে বেঁচে যাবে, সেটাকে অ্যাভয়েড করতে পারে, জন্য করতে পারে। সেটা যে পিল কাউন্ট মেথডের এই গেল। আর কি হয়, আরেকটা দেখা হয় যে প্রেসক্রিপশন রিফিল ফ্রিকোয়েন্সিটা দেখা হয়, কতবার প্রেসক্রিপশন রিফিল হয়েছে।
লাস্ট 3 মাসে হয়তো দেখা গেল ওর 4 বার রিফিল করার কথা, তাহলে 3 বার রিফিল করেছে, সেখান থেকে একটা অ্যাডহিয়ারেন্সের মোটামুটি একটা পিকচার পাওয়া গেল। এছাড়া আর কি করা হয়, মেজারমেন্ট অফ দ্য পার্টিকুলার ফিজিওলজিক্যাল মার্কার, সেটা দিয়েও অনেক সময় মনিটর করা হয়। যা দেখা গেলো ব্লাড প্রেশার, দেখা গেলো ব্লাড প্রেশার আগে মেপেছিলি বেশি, এখন ওষুধ খেয়ে বলছে আমি খেয়েছি, কিন্তু মেপে দেখা গেলো আগে যা ছিল তার থেকে অনেক বেশি, তাহলে ওষুধ তো খাইনি, খেয়ে ইন্টারমিডিয়েটলি বন্ধ করে দিয়েছে, অনেকদিন ধরেই বন্ধ করে দিয়েছে, তাহলে সেটা থেকে ফিজিওলজিক্যাল মার্কার দেখে যায়। অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্টস ক্লিনিক্যাল রেসপন্স, ক্লিনিক্যাল রেসপন্স দেখে অনেক সময় বোঝা যায় যে পেশেন্টের অ্যাডহিয়ারেন্স কেমন ছিল। এক্সাক্ট হয়তো মেজারমেন্ট পাওয়া যায় না, বাট উই ক্যান এস্টিমেট বা উই ক্যান প্রেডিক্ট দ্য হাউ দ্য অ্যাডহিয়ারেন্স ইজ, সেটা একটা হতে পারে। এখন যেটা আরেকটা পাওয়া যায়, পেশেন্টের মনে করানোর জন্য ইলেকট্রনিক মেডিকেশন রিমাইন্ডার একটা পাওয়া যায়, মেডিকেশন মনিটর আর ইলেকট্রনিক মেডিকেশন রিমাইন্ডার এখন পাওয়া যায়, সেগুলো পেশেন্টকে মনিটর করানোর জন্য দেওয়া হয়, সেটা ইউজ করা যেতে পারে। পেশেন্টের ডায়েরি, যেটা হচ্ছে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে ইউজ করা হয়, সেটা করা যেতে পারে। দিস আর দ্য ভ্যারিয়াস মেথডস, ঠিক আছে, যেগুলো বা টুলস যেগুলো দিয়ে আমরা অ্যাডহিয়ারেন্স মনিটর করতে পারি। তাহলে এইভাবে আমাদের করা গেলে অ্যাডহিয়ারেন্স বাড়লে যে কি অসুবিধা, অ্যাডহিয়ারেন্স কম থাকলে কি অসুবিধা, অ্যাডহিয়ারেন্স বাড়াতে গেলে আমাকে কি কি করতে হবে, and what are the barriers to adherence and how it can be overcome, and what are the tools to monitor adherence, এই হলো তোদের সাবজেক্ট ছিল।